লেখা ছিল। তো সে যখন উত্তর লিখেছে সেও কিন্তু ওই জিনিসটাই লিখেছে যে সাপের মাথায় যেরকম মণি থাকে সেই রকমই এই হয়। তো এই ধরনের এইগুলো হচ্ছে কি রূপক, মানে কিছু বোঝানোর জন্য উদাহরণ দেওয়া। কোনো ধরনের উদাহরণ কিন্তু আমরা আমাদের অ্যান্সারে ব্যবহার করব না, ঠিক আছে? সেটাকে নিজের মতো করে লিখবো। শিরোনাম বা টাইটেল অবশ্যই দিতে হবে, আন্ডারলাইন করবে এবং চেষ্টা করবে 4 থেকে 5টা শব্দের মধ্যে লিখতে। আচ্ছা, আরেকটা কথা যেটা আগের দিন প্রেসির দিন আমার বলা হয়নি, সেটা হচ্ছে প্রেসি লেখা হয় প্রেসি শিটে, মানে হচ্ছে প্রেসি শিট আলাদা করে দেওয়া হয় পরীক্ষায়, কিন্তু ক্লার্কশিপে সেটা দেওয়া হবে না। প্রেসি শিট কি, ছক ছক করা ঘর থাকে, ডান দিকে নাম্বার থাকে, ঠিক আছে? তো ডান দিকে নাম্বার থাকে, ওখানে তোমার ওয়ার্ড কাউন্ট করা হয়। তো ছক কেটে ঘরের মধ্যে একদমই ক্লার্কশিপে লিখতে হবে না। এখানে সম্পূর্ণ সাদা জায়গা দেওয়া থাকবে, সাদা জায়গার মধ্যে লিখতে হবে। এবং পরীক্ষায় কিভাবে গুনবে, উপর থেকে এই লাইনটা গুনবে। ধরো এই লাইনটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। দেখলাম প্রথম লাইনে 13টা শব্দ আছে, দেখবো কটা লাইন আছে। যদি 3টে লাইন থাকে তার মানে কি 39টা শব্দ মোটামুটি। কেন বলছি ক্লার্কশিপে আমাদের শব্দ গুনার সময় থাকবে না, সেই জন্য প্রথমে একবার হরাইজন্টালি গুনে নেবে, দেন ভার্টিক্যালি গুনবে যে কটা লাইন আছে, গুণ করে দেবে, মোটামুটি একটা শব্দ সংখ্যার আন্দাজ পাবে। তার 1/3 লিখবে, শিরোনাম দেবে, পুরো প্রেসিটাকে লিখবে 1/3 এর মতো করে। তারপর যেটা করবে সেটা হচ্ছে ব্র্যাকেটে লিখে দেবে প্রায় এত শব্দ। মানে ধরো আমি এখন যে তোমাদের ক্লার্কশিপ 2019-এর যে কোয়েশ্চেনটা ছিল ওটা করাবো, ওটার শব্দ ছিল হচ্ছে 103টা সম্ভবত। তো 103টার 1/3 যে শব্দ হয়, ঠিক আছে, সেইটা 1 মিনিট দেখে নি। হ্যাঁ, 103টা শব্দ ছিল 2019-এর মেন্সে। তো তার 1/3 হলে হয় ওই 34 পয়েন্ট সামথিং। তো 34 পয়েন্ট সামথিং মানে আমি 33 থেকে 35টা শব্দের মধ্যে লিখতে পারি, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমরা কি লিখবে, প্রায় 33 শব্দ, প্রায় 35 শব্দ, এরকম প্রায়টা লিখে দেবে। কেন প্রায় লিখবে, কারণ হচ্ছে তোমরা ঠিকঠাক ওয়ার্ড কাউন্ট করোনি এবং সেই করার সময়টাও থাকে না, সেই জন্য ক্লার্কশিপে প্রায় লিখবে। কিন্তু এটাই যখন তোমরা বিসিএস এ গিয়ে লিখবে, যারা বিসিএস এর মেন্স দিচ্ছ, তখন কিন্তু ওই ওয়ার্ড কাউন্ট করে 35 শব্দ, ঠিক আছে? এইভাবেই লিখবে 35 শব্দ। কিন্তু শুধুমাত্র ক্লার্কশিপের ক্ষেত্রে বলে দিলাম প্রায় 35 শব্দ এইভাবে লিখে দেবে। এই যে আমি এটা আনসারটা লিখেছি, এখানে 35 লিখেছি, এটা বাংলায় পুরো লিখে দেবে প্রায় 3-5, 35 না কিন্তু প্রায় 3-5 শব্দ। আমি এটা জাস্ট বাংলায় কপি পেস্ট করে তোমার কম্পিউটারে লিখতে পারছিলাম না বাংলায়, যার জন্য আমি 35 লিখে দিয়েছি। বাট তোমরা কিন্তু লিখবে প্রায় 3-5 দিয়ে শব্দ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবে। এটা অবশ্যই লিখবে। ইংরেজিতেও লিখবে অ্যাপ্রক্স 35 ওয়ার্ডস, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে, ঠিক আছে? কারণ যিনি খাতা দেখছেন তার পক্ষে অনেকগুলো খাতা দেখেন, তো সবগুলো গোনা সম্ভব নয়। তো একটা চোখের আন্দাজ থাকে অবশ্যই, কিন্তু তোমরা যদি শব্দ সংখ্যা লিখে দাও তাহলে ওনার পক্ষে বুঝতে সুবিধা হয়। তাই ক্লার্কশিপে অবশ্যই প্রেসি হোক বা সারমর্ম হোক এই জিনিসটা করবে। আচ্ছা, আমরা এবার করব 2019-এর পিএসসি ক্লার্কশিপে যে কোয়েশ্চেনটা এসেছিল সেইটা। কি লেখা আছে দেখো, মানুষ বাড়ছে তাই প্রয়োজন বাড়ছে, কাজেই বিজ্ঞাপন বাড়ছে। প্রয়োজন বাড়ছে বলে নয়, প্রয়োজন বাড়ানো হচ্ছে বলে তাই। অনাবশ্যক প্রয়োজন বৃদ্ধিতে ধনবাদী সমাজের বেঁচে থাকার শেষ প্রয়াস, তাই বিজ্ঞাপন বৃদ্ধি এবং বিজ্ঞাপনের অত্যাশ্চর্য ব্যয় বৃদ্ধি। এখানে একটি কমা বা দাড়ি হলে ভালো হতো, বাট প্রশ্নে সেটা ছিল না বলে আমরা সেটা দিতে পারি না। প্রশ্নটা এরকমই ছিল। অতএব সামগ্রী যত বাড়ছে, চাই চাই তত বাড়ছে, বিজ্ঞাপন বাড়ছে, আর সমস্ত সামগ্রীবৎ হচ্ছে। যেমন আমি সামগ্রী, তুমি সামগ্রী, সেই সামগ্রী, দেবতা সামগ্রী, দেশপ্রেম সামগ্রী, স্ত্রীলোক সামগ্রী, বিদ্যা সামগ্রী, বিদ্বান সামগ্রী, এবং গোটা সমাজটাই একটা বাজার। সেই ধনতান্ত্রিক খাদক সমাজ সমগ্র মানব সমাজকে একটি বিশাল সেলসম্যানের সমাজে পরিণত করেছে। কেনা বেচা মুনাফার বিপুল বাজারে প্রত্যেকেই চেষ্টা করছে লোভনীয় প্যাকেজ হতে, আকর্ষণীয় লেবেল হতে। প্রত্যেকেই বলছে আমাকে কেনো, আমাকে কেনো। তো এটা ছিল আমাদের প্রশ্ন। এটার তলায় একটুখানি সাদা অংশ ছিল, সেই সাদা অংশের মধ্যে
সারমর্মটা লিখতে হবে। যখন তোমরা লিখবে প্রথমে একবার ওভারঅল একবার পড়বে, তারপরে এবার সেকেন্ড টাইম যখন পড়বে তখন দেখবে যে কোন জিনিসটা বাদ দেবো কোন জিনিসটা রাখবো। আচ্ছা, যখন লিখবে না সারা জায়গায় একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, হাতের লেখায় একটু বড় বড় করে লিখবে। তাতে কি হবে, যদি কোনো ওয়ার্ড তুমি দুটো লাইনের মধ্যে যেন একটু গ্যাপ থাকে, গ্যাপ না থাকলে হতেই পারে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে ভুল হলো, তখন যাতে কেটে একটা পেন্সিল করে যাতে লিখতে পারো আর একটা ওয়ার্ড, সেই জায়গাটা যেন থাকে। তো প্রত্যেকেই যখন বাড়িতে প্র্যাকটিস করবে চেষ্টা করবে দুটো লাইনের যাতে গ্যাপ থাকে, দুটো ওয়ার্ডের যাতে গ্যাপ থাকে, একটু ফাঁকা ফাঁকা করে এবং বড় বড় করে লিখতে। ওকে, সেকেন্ড টাইম যখন পড়বে দেখবে কি বাদ দেবো। মানুষ বাড়ছে তাই প্রয়োজন বাড়ছে, দেখো দুটো বাড়ছে, তাহলে কি কি বাড়ছে, মানুষ আর প্রয়োজন। ঠিক আছে, কাজেই বিজ্ঞাপন বাড়ছে, ডট ডট ডট, প্রয়োজন বাড়ছে বলে নয়, প্রয়োজন বাড়ানো হচ্ছে বলে। তার মানে কি, এইটা একটা লাইন, মানুষ আর প্রয়োজন দুটোই হচ্ছে বাড়ছে। মানুষ এবং প্রয়োজন বাড়ছে। এবার বিজ্ঞাপন, বিজ্ঞাপনও বাড়ছে, কিন্তু বিজ্ঞাপন কি নিজে বাড়তে পারে? না, বিজ্ঞাপন নিজে বাড়তে পারে না। কেন? কারণ সেটাই লেখা হয়েছে যে প্রয়োজন বাড়ানো হচ্ছে বলে, তাই। তার মানে প্রয়োজনটা কিভাবে বাড়ছে, বিজ্ঞাপনের জন্য প্রয়োজন বাড়ছে। অনাবশ্যক প্রয়োজন বৃদ্ধিতে ধনবাদী সমাজের বেঁচে থাকার শেষ প্রয়াস, তাই বিজ্ঞাপন বৃদ্ধি এবং বিজ্ঞাপনের অত্যাশ্চর্য ব্যয় বৃদ্ধি। এই লাইনটা দেখো, আগের লাইনটাকেই অন্যভাবে বলছে। অনাবশ্যক প্রয়োজন বৃদ্ধি, তার আগের লাইনে কি আছে, প্রয়োজন বাড়ানো হচ্ছে। তার মানে প্রয়োজন বাড়ানো হচ্ছে, তার ফলেই তো অনাবশ্যক প্রয়োজন বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ যে প্রয়োজনটা আমাদের নেই সেইটা প্রয়োজন বাড়ানো হচ্ছে বলেই বেড়ে যাচ্ছে। এবার কারা বাড়াচ্ছে, সেটা হচ্ছে ধনবাদী সমাজ। ধনবাদী সমাজ হচ্ছে প্রয়োজনটাকে বাড়াচ্ছে। কিভাবে বাড়াচ্ছে, বিজ্ঞাপনের মাধ্যমে প্রয়োজন বাড়াচ্ছে। ধনবাদী সমাজ বাড়াচ্ছে, কিভাবে বাড়াচ্ছে, বিজ্ঞাপন বৃদ্ধি এবং বিজ্ঞাপনের অত্যাশ্চর্য ব্যয় বৃদ্ধি। তুমি যদি কোনো জিনিসের পিছনে খরচ না করো তাহলে সেটা বাড়বে কি করে? তুমি একটা অ্যাড তৈরি করলে যে আমার অ্যাডটা দেওয়া হোক, আমার একটা বিভিন্ন জায়গায় ছড়ানো হোক, একটা ব্যানার টাঙানো হোক রাস্তায়, তার জন্য তো তোমায় খরচা করতেই হবে না? তার মানে কি, যত খরচা করবে ততই তোমার বিজ্ঞাপন বাড়বে। তাই জন্য বিজ্ঞাপনের অত্যাশ্চর্য ব্যয় বৃদ্ধি আলাদা করে লেখার কোনো দরকার নেই। বিজ্ঞাপন বৃদ্ধির মধ্যেই ওই ব্যয় বৃদ্ধি পোর্শনটা ঢুকে আছে, কারণ টাকা না দিলে তোমার বিজ্ঞাপন বাড়বে না। নেক্সট, অতএব সামগ্রী যত বাড়ছে চাই চাই তত বাড়ছে। এই চাই 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 জিনিসটাকে বাদ দেবো, কেন বাদ দেবো? চাই চাই মানেই হচ্ছে প্রয়োজন, যেটা প্রথম লাইনেই হলুদ মার্ক করে দিয়েছি। এবার এই চাই চাই বা প্রয়োজন কেন বাড়ছে? কারণ সামগ্রী বাড়ছে। সামগ্রী কেন বাড়ছে সেটা আবার আগের লাইনেই লেখা আছে, যে বিজ্ঞাপন বাড়ছে। বিজ্ঞাপন কারা বাড়াচ্ছে, ধনবাদী সমাজ বাড়াচ্ছে। আচ্ছা, চাই চাই তত বাড়ছে, বিজ্ঞাপন বাড়ছে, আর সমস্ত সামগ্রী হচ্ছে, মানে সমস্তই সামগ্রী কেন্দ্রিক হচ্ছে। যত বিজ্ঞাপনের ফলে যত সামগ্রী দেখানো হচ্ছে, মানুষ ততই মনে হচ্ছে আমার এটা চাই ওটা চাই। এখন মানুষ ফ্লিপকার্ট, অ্যামাজন বিভিন্ন সাইটে এমনি স্ক্রোল করছে, স্ক্রোল করে যেটা হয়তো প্রয়োজন নেই সেটাও দেখে বলছে এটা তো আমার প্রয়োজন, কিনে নি। তো এগুলো তার চাহিদা নয়, কিন্তু এগুলো হচ্ছে শুধুমাত্র বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে, বা কোনো টিভিতে অ্যাড দেখানো হচ্ছে ধরো, তো সেগুলো শুধুমাত্র বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে মানুষ যেগুলো প্রয়োজন নেই সেগুলোকেও প্রয়োজন মনে করছে এবং কিনে ফেলছে। যেমন, তার মানে কি, অতএব সামগ্রী যত বাড়ছে চাই চাই তত বাড়ছে, বিজ্ঞাপন বাড়ছে, সমস্ত সামগ্রী বধ হচ্ছে। এই চাই চাই থেকে পুরোটা হচ্ছে রিপিট করা হয়েছে আগের জিনিস, তো এগুলো বাদ যাবে। যেমন, আমি সামগ্রী, তুমি সামগ্রী, সে সামগ্রী, দেবতা সামগ্রী, দেশপ্রেম সামগ্রী, স্ত্রীলোক সামগ্রী, বিদ্যা সামগ্রী, বিজ্ঞান সামগ্রী, গোটা সমাজটাই একটা বাজার। এই সমস্ত কিছু, আমি তুমি সে দেবতা, এই সমস্ত কিছু এইটুকু জায়গার মধ্যেই নিহিত আছে, গোটা সমাজটাই একটা বাজার। তার মানে আমরা এই প্রথম অংশগুলোকে সম্পূর্ণভাবে বাদ দিতে পারি, কারণ গোটা সমাজের মধ্যেই আগের যে ওয়ার্ড গুলো লেখা আছে, আমি তুমি দেশ স্ত্রীলোক বিদ্যান দেবতা, সব ঢুকে আছে কিসের মধ্যে, গোটা সমাজের মধ্যে। ঠিক আছে,
সেই ধনতান্ত্রিক খাদক সমাজ, প্রথম অংশেই ধনবাদী সমাজে হলুদ মার্ক করেছি। তো ধনতান্ত্রিক খাদক সমাজও সেই ধনবাদী সমাজের মধ্যেই পড়ে, ধনতান্ত্রিক খাদক সমাজকে বাদ দেব। সমগ্র মানব সমাজকে একটা বিশাল সেলসম্যানের সমাজে পরিণত করেছে। কেনা বেচা মুনাফার বিপুল বাজারে প্রত্যেকেই চেষ্টা করছে লোভনীয় প্যাকেজ হতে, আকর্ষণীয় লেভেল হতে, প্রত্যেকেই বলছে আমাকে কেনো আমাকে কেনো। তার মানে এটাই দাঁড়াচ্ছে গোটা সমাজই একটা বাজার, যেটা আগের লাইনে মার্ক করলাম, এবং সেই বাজারে কি চলছে, সেই বাজারে শুধুমাত্র আমাকে কেনো আমাকে কেনো এইটুকু জিনিসই চলছে। বাকি দেখো যেটুকু আমি ইয়ে করিনি, মার্ক করিনি, পুরোটাই হচ্ছে এই কটা লাইনকেই বাড়িয়েছে। তো এটার আমি একটি শিরোনাম দিয়েছি, যেটা হচ্ছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। শঙ্খ ঘোষের একটি লাইন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, তো এটাও দিতে পারো। এটা যদি নাও দিতে পারো, মোটামুটি ভোগবাদে আবদ্ধ সভ্যতা দিতে পারো, বিপণী সত্তার যুগে মানুষ, এরকমও দিতে পারো। তো এই প্যাসেজটার সাথে যায় এরকম একটা টাইটেল দিতে পারো। আচ্ছা, তোমাদের প্রথম বলবো যে টাইটেলটা প্রথমে দিও না, ঠিক আছে? প্রথমে তোমরা চেষ্টা করো এই প্যাসেজটায় যেগুলো মার্ক করলে, আমি এখানে তোমাদের সুবিধার জন্য মার্ক করলাম, যেগুলো আমাদের লাগবে সেগুলো আমি হলুদ মার্ক করলাম। কিন্তু তোমরা যখন খাতায় লিখবে, তোমরা এটাও করতে পারো যে যেটুকু লাগবে সেটুকু এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম পেন্সিল দিয়ে, অথবা এটাও করতে পারো যে যেটুকু লাগবে না সেটুকুকে ব্র্যাকেট করে দিলাম। আন্ডারলাইন কেউ করবে না, কারণ ওটা তোমাকে মুছতে হবে কোয়েশ্চেন দেবার থেকে, ঠিক আছে? অবশ্যই ব্র্যাকেট করবে, এবং ব্র্যাকেটটা লিখে মুছে দেবে সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে মুছবে, না হলে ভুলে যাবে। হালকা করে ব্র্যাকেট করবে। তো দুটোই তোমরা করতে পারো, যেটা লাগবে সেটাও ব্র্যাকেট করতে পারো, যেটা লাগবে না সেটাও ব্র্যাকেট করতে পারো। তারপরে কি করবে, তারপরে তোমরা প্যাসেজটা লিখে নেবে, পেসিটা লিখে নেবে, এবং সেই পেসিটা লেখার পরে তার শিরোনামটা দেবে, সেটা বাংলাই হোক বা সেটা ইংরাজি হোক। কারণ যখন তুমি নিজে প্রেসিটা লিখছো, তখন বুঝতে পারছো যে এটার একটা এর মানে এই যেটা আমি লিখলাম সেটার এরকম টাইটেল হতে পারে। কিন্তু প্রথমেই যদি টাইটেল লিখে ফেলো, তোমাকে কিন্তু টাইটেল অনুযায়ী পেসিটা লিখতে হবে, সেটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, কিভাবে লিখলাম? প্রথম লাইন, মানুষ বাড়ছে তাই প্রয়োজন বাড়ছে। তার মানে কি, মানুষ যত বাড়বে খুব স্বাভাবিকভাবেই প্রয়োজন বাড়বে। সেটাকেই আমি লিখেছি জনসংখ্যা বৃদ্ধির সাথে চাহিদা বৃদ্ধিও স্বাভাবিক ঘটনা। ঠিক আছে, কারণ এটাই স্বাভাবিক, মানুষ বাড়ছে বলেই প্রয়োজন বাড়ছে। নেক্সট, বিজ্ঞাপন বাড়ছে, প্রয়োজন বাড়ছে বলে নয়। এবার এই বিজ্ঞাপনটা কেন বাড়ছে? প্রয়োজন বাড়ানো হচ্ছে বলে বিজ্ঞাপন বাড়ছে, এবং প্রয়োজনটা কে বাড়াচ্ছে? ধনবাদী সমাজ। সেটাকেই আমি একসাথে করেছি এই লাইনটা, যে প্রয়োজন বাড়ানো হচ্ছে, ধনবাদী সমাজ বাড়াচ্ছে। কিভাবে প্রয়োজন বাড়াচ্ছে? বিজ্ঞাপনের মাধ্যমে, এবং যত বিজ্ঞাপন দেখাচ্ছে তত সামগ্রীর সম্ভার বাড়ছে। তো এই পুরো জিনিসটাকে আমি একটা লাইনে করেছি। কিন্তু যে জনসংখ্যা বৃদ্ধির সাথে চাহিদা বৃদ্ধি একটা স্বাভাবিক ঘটনাই, কিন্তু মুনাফা লাভের মরিয়া প্রচেষ্টায় পুঁজিবাদী সমাজকৃত বিজ্ঞাপনী বৃদ্ধিতে অতিরিক্ত দ্রব্য সম্ভারের প্রলোভন অনর্থক আকাঙ্ক্ষা বৃদ্ধির কারণ। মুনাফা লাভের মরিয়া প্রচেষ্টা কেন লিখেছি? ধনবাদী সমাজ, ধনবাদী সমাজকে আমি করেছি কিন্তু পুঁজিবাদী সমাজ, ঠিক আছে? এবং ধনবাদী সমাজে দেখো এখানে লেখা আছে একটা শেষ প্রয়াস। শেষ প্রয়াস বলে মানে অর্থাৎ সে প্রচন্ড ভাবে মরিয়া, যে আমাকে লাভ করতে হবে, সেই জন্যই এটাকে আমি লিখেছি মুনাফা লাভের মরিয়া প্রচেষ্টায় পুঁজিবাদী সমাজ কৃত। কৃত মানে হচ্ছে পুঁজিবাদী সমাজই তো এই বিজ্ঞাপনগুলো বাড়াচ্ছে, সেই জন্যই পুঁজিবাদী সমাজ কৃত বিজ্ঞাপনী বৃদ্ধিতে অতিরিক্ত দ্রব্য সম্ভারের প্রলোভন, যেটা সামগ্রীও বাড়ছে। তার মানে বিজ্ঞাপন বাড়ার ফলে সামগ্রী বাড়ছে। সেই জন্যই এই লাইনটা, যে বিজ্ঞাপনী বৃদ্ধিতে অতিরিক্ত দ্রব্য সম্ভারের প্রলোভন। কেন প্রলোভন? এখানে তোমরা দ্রব্য সম্ভারের সমাহার লিখতে পারো, দ্রব্য সম্ভারও লিখতে পারো, কারণ বিজ্ঞাপনই, যখনই বিজ্ঞাপন দেখানো হচ্ছে তখনই মানুষের সামনে একটা জায়গায় অনেকগুলো তোমার হচ্ছে অপশন খুলে যাচ্ছে, একটা জিনিসের অনেক অপশন। তো যখনই একটা দ্রব্যের অনেক অপশন হচ্ছে, তখনই মানুষের মনে খুব স্বাভাবিকভাবেই একটা লোভ জন্মাচ্ছে। এখানে প্রলোভন না লিখে প্রদর্শনও করতে পারো। তো প্রলোভন লিখছি কারণ বিজ্ঞাপনের ফলে আমাদের মনে একটা লোভ জন্মায়, সেই জন্য প্রলোভন করা হয়েছে।
বিজ্ঞাপনী বৃদ্ধিতে অতিরিক্ত দ্রব্য সম্ভারের প্রলোভন অনর্থক আকাঙ্ক্ষা বৃদ্ধির কারণ। কেন অনর্থক আকাঙ্ক্ষা, অনর্থক শব্দটা কেন যোগ করেছি? কারণ এই যে প্রয়োজন বাড়ানো হচ্ছে, প্রয়োজন কিন্তু নিজে থেকে বাড়ে না। প্রয়োজন যেগুলো আমাদের এক্সট্রা প্রয়োজন, যেগুলো আমরা আমরা বিজ্ঞাপন দেখে কিনি, সেগুলো হচ্ছে প্রয়োজন বাড়ানো হচ্ছে। এই বাড়ানো হচ্ছে বলেই অনর্থক শব্দটা আমি প্রয়োগ করেছি, যে যেটা হয়তো আমাদের সত্যি প্রয়োজন নেই সেটাও আমরা বিজ্ঞাপনের ফাঁদে পড়েই কিনি। সেই জন্যই এই লাইনটা লেখা, যে মুনাফা লাভের মরিয়া প্রচেষ্টায় পুঁজিবাদী সমাজকৃত বিজ্ঞাপনী বৃদ্ধিতে অতিরিক্ত দ্রব্য সম্ভারের প্রলোভন অনর্থক আকাঙ্ক্ষা বৃদ্ধির কারণ। নেক্সট, গোটা সমাজটাই একটা বাজার, এইটাকে আমি লিখেছি সভ্যতা আজ ভোগবাদী বিপণীতে আবদ্ধ। ভোগবাদী বিপণী কেন? ভোগবাদ বিপণী মানে হচ্ছে বাজার, ঠিক আছে। ভোগবাদী শব্দটার প্রয়োগ কেন করা হয়েছে? কারণ হচ্ছে উম মানুষ তো বাজারে কেন যায়? ভোগ করতে। এই যে শীতকাল আসছে, তুমি একটা হুডি কিনবে, একটা সোয়েটার কিনবে, এগুলো তো তোমার ভোগ্য বস্তু, তাই না? তো তুমি বাজারে যাও বা কোনো জিনিস কেনো, সেটা হচ্ছে ভোগ করার জন্য। তো সমস্ত সভ্যতাই আজকে, কেন সভ্যতা করেছি? গোটা সমাজ, এখানে আমি সমাজ শব্দটা আর রিপিট করব না বলেই আমি সেটাকে সভ্যতা করেছি, যে সভ্যতা আজ ভোগবাদী বিপণীতে আবদ্ধ। এবং নেক্সট লাইন যেটা, আমাকে কেন আমাকে কেন, সেটাই আমি লিখেছি। এবং আমাকে কেন আমাকে কেনটা, এই যে কেনা বেচা মুনাফার বিপুল বাজারে, একটা বাজারে চেষ্টা করছে আমাকে কেন আমাকে কেন, সেই জন্যই লেখা হয়েছে বিপণন সত্তায় পরিণত সমাজ নিজেকে বিক্রির প্রতিযোগিতায় মত্ত। কেন বিপণন সত্তায় পরিণত সমাজ? কারণ এখানে প্রত্যেকেই বলছে, সেই জন্য প্রত্যেকেই বলছে বলে আমি এই জায়গাটা ঢুকিয়েছি, যে বিপণন সত্তায় পরিণত সমাজ নিজেকে বিক্রির প্রতিযোগিতায় মত্ত। এখানে দেখো যেটুকু লেখা আছে, যেটুকু প্রশ্নে দেয়া আছে, তার বাইরে একটা আমি নিজের কথা কিন্তু এই আনসারে ঢোকাইনি। এবং অর্ডার ফলো করতে হবে, যেটা আমি তোমাদের বাংলাতে হয়তো লিখে দিইনি, কিন্তু ইংরাজিতে বলেছিলাম মনে আছে, প্রেসিতে অর্ডার ফলো করতে হবে, ঠিক যেরকম যেরকম লেখা আছে সেইভাবে লিখতে হবে পরপর। আমার যে মডেল আনসারটা লিখে দিয়েছি, সেখানে দেখবে প্রত্যেকটা অর্ডার ঠিকঠাক ফলো করা আছে। এখানে কিন্তু আগে আমি পুঁজিবাদী সমাজ, ধনবাদী সমাজ, এই জায়গাটাকে আনিনি। প্রথমে ঠিক যেমন আছে, মানুষ বাড়ছে, প্রয়োজন বাড়ছে, ঠিক সেই জিনিসটাই লিখেছি, যে জনসংখ্যা বৃদ্ধির সাথে চাহিদা বৃদ্ধি স্বাভাবিক ঘটনা। তারপর ঠিক যেমন ভাবে পেঁচিয়ে গিয়েছে, আমিও ঠিক তেমন ভাবেই আমার লেখাগুলোকে সংক্ষিপ্ত করেছি। বোঝা গেছে এটা? সমস্যা আছে কারোর? কারোর কোনো সমস্যা আছে? ম্যাম, বলছি যে আপনি যে শর্ট করে যে ওয়ার্ডগুলো লিখেছেন বাংলায়, আমাদের তো ওই হুম। রকম কাজ তো আমরা তো অনেক সময় করতে পারি না, তো ওগুলো আমরা কিভাবে করব? বুঝলাম না। এখানে যে বড় পেশিটা যেটা বড় রয়েছে আর কি, ওটার থেকে তো আপনি শর্ট হুম। করেছেন। তো সেটার কিছু কিছু হুম। এমন কিছু ওয়ার্ড যেগুলো এখানে ব্যবহার করেছেন, যেটা আর কি ওই বড় পেশিটা থেকে ছোট হচ্ছে। তো এখানে যে হুম। মানে ভালো যে ওয়ার্ড গুলো আছে আর কি, সেগুলো তো আমরা অনেক সময় তো মানে ভুলে যাই, বা ওই সময় যে ওই ওয়ার্ডটার পরিপ্রেক্ষিতে কি ওয়ার্ড হবে দরকার সেটা নেই। আমরা বুঝতে পারি না। দরকার নেই। দরকার নেই। ভালো ওয়ার্ড তোমার প্র্যাকটিসের মাধ্যমে আসবে। তুমি লিখতে শুরু করে প্রথমেই কখনো খুব ভালো শব্দ আনতে পারবে না। এটা তোমাকে লিখতে হবে এবং তার সাথে অবশ্যই পড়তে হবে। যত পড়বে এবং যত লিখবে, তত আস্তে আস্তে ভালো শব্দ আসবে। কিন্তু ভালো শব্দ লেখা মানেই যে ভালো নাম্বার পাওয়া, সেটা একদমই নয়। তুমি এটাকে খুব সহজ সরল ভাবেও লিখতে পারো, ঠিক আছে? খুব সহজ আচ্ছা। সরল নিজের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে তোমার নাম্বার একদমই কমবে না। এটা আমি আমার মতো লিখেছি, এটাকেই তুমি তোমার মতো লিখবে। কিন্তু শুধু এইটুকু খেয়াল রাখবে, যে কোন জিনিসটা আমাদের মূল বক্তব্য, কোন জিনিসটা এক্সট্রা। কোন রকম উদাহরণ ব্যবহার করব না, ঠিক আছে? যে কোনো লাইন একবার হবে, কোনো লাইন রিপিট হবে না। এখানে দেখো যেটুকু আমি হলুদ করেছি সেইটুকুই প্রয়োজন, বাকি পুরোটাই কিন্তু সেগুলোই আবার বিভিন্ন ভাবে রিপিট হয়েছে। এইটুকু বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। এবার এই যে হলুদ মার্ক করা যে লাইনটুকু আছে, যেটুকু জায়গা, এটাকে তুমি নিজের ভাষায় লিখবে। সোজা করে লেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? শব্দ, ভালো শব্দ দিতে হবে, গম্ভীর শব্দ দিতে হবে, এর কোনো মানে নেই।
আচ্ছা, বাকি সবাই বুঝতে পেরেছো? আর কারোর কোনো সমস্যা আছে? ম্যাম এখানে আপাতত বুঝতে পেরেছি, কিন্তু ম্যাম আমি ঠিক বেশি পারছি না করতে, বুঝতে পারছি না কি ঠিক করব। আছে, তোমাদের এবার একটা টেস্ট দেওয়া হবে, এইটুকু জায়গা দেখতে পাচ্ছ সবাই? দেখো, গ্রুপেও দিয়েছি পিডিএফটা। তো গ্রুপে যে পিডিএফ দিয়েছি ওখান থেকেও করতে পারো, এখানে স্ক্রিন শেয়ার করলাম এখান থেকেও করতে পারো। এইটা ঠিক 10 মিনিটের মধ্যে বেশি করবে, যা পারবে তাই করবে। টাইম 10 মিনিটই থাকবে। 9টা 57 বাজে। তো ধরো ওই 10টা 7, 10টা 8। ওকে, প্রত্যেকে লেখো, লিখে এক্ষুনি হোমওয়ার্ক গ্রুপে পাঠাবে, এক্ষুনি। 10টা 8-এ লেখা জমা দেবে। যা হবে, যেটুকু হবে, যা বুঝবে নিজের মতো, যা ইচ্ছা লেখো। 10টা 8-এর মধ্যে লিখে হোমওয়ার্ক গ্রুপে এক্ষুনি পাঠাও। ম্যাডাম এটা সাধু ভাষা আছে, এটা কি চলিত ভাষায় লেখা যাবে তো, নাকি সাধু ভাষায় লিখতে একদম হবে? চলিত ভাষাতে। এক্ষুনি কি বললাম, প্রথমে চলিত ভাষাতেই করবে। চলিত ভাষাতেই করবে, ঠিক আছে? কেউ সাধু ভাষা করবে না। 10টা 8-এর মধ্যে লেখা কমপ্লিট করো। বুঝিয়ে দিচ্ছি কেন হবে। 10টা 10-এর মধ্যে যা লিখেছো প্রত্যেকে ছবি তুলে পাঠিয়ে দাও। মাত্র 4 জন পাঠিয়েছে, বাকিরা কই?
বাকিরা লিখবে না, একটা ওয়ার্ডও লিখবে না, যা লিখেছো সেটাই পাঠাও। আচ্ছা, এবার আমি একটু ব্যাপারটা বুঝিয়ে দিই। তারপর তোমাদের আমি যেটা একটা উত্তর লেখার চেষ্টা করেছি সেটা বলছি, তোমরা একটু খাতায় কপি করে নেবে। সংসার আমাদের জীবনের সমস্ত কাজ গ্রহণ করে, কিন্তু আমাদিগকে তো গ্রহণ করে না। তার মানে মানুষের কর্ম চিরজীবন বেঁচে থাকে, কিন্তু মানুষটা তো আর চিরজীবন বেঁচে থাকে না। মানুষ মরণশীল, মানুষ মারা যায়। তো মানুষ মরণশীল, এটা তোমরা লিখতেই পারো। আমার চিরজীবনের ফসল যখন সংসারের নৌকায় বোঝাই করিয়া দিই, তখন মনে মনে এই আশা থাকে যে আমারও ওই সঙ্গে স্থান হইবে। মানে কি, আমাদের সারা জীবনের যা কর্ম সংসারের নৌকায় বোঝাই করিয়া দিই, মানে হচ্ছে আমরা সারা জীবন এখানে, সংসার বলতে কিন্তু শুধুমাত্র নিজের সংসার, নিজের ফ্যামিলি নয়, জগৎ সংসার, অর্থাৎ আমাদের সমস্ত কর্ম, সেটা আমাদের পার্সোনাল লাইফের কিছু হতে পারে বা প্রফেশনাল লাইফের কিছু হতে পারে। আমরা একটা জীবনে যা যা করে থাকি, সেই সমস্ত কিছু যখন আমরা একদম জীবনের শেষে গিয়ে পৌঁছাই, আমরা তখন ভাবি যে হয়তো বা এত কিছু করলাম, তার মানে প্রত্যেকে আমার কথা মনে রাখবে, আমারও ওই সঙ্গে স্থান হইবে, মানে আমার কথা, আমি ব্যক্তি হিসাবে মানুষের মনে বেঁচে থাকবো। কিন্তু সংসার আমাদিগকে 2 দিনেই ভুলিয়ে যায়। কিন্তু মানুষ, পরবর্তী যারা প্রজন্ম, তারা মানুষটাকে কিন্তু ভুলে যায়। একবার ভাবিয়া দেখো, কত লক্ষ কোটি বিস্তৃত মানবের জীবনপাতের ওপর আমাদের প্রত্যেকের জীবন গঠিত। অর্থাৎ আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষের যে জীবন ধারণ, তার উপর ভিত্তি করেই আমাদের জীবন গঠিত। কিন্তু সেই পূর্বপুরুষদের কথা আমরা মনে রেখেছি কি? একদমই মনে রাখিনি। তো তারা আগুন আবিষ্কার করেছিল এক সময়, আমরা সেটাকে ফলো করছি, সেটাকে আরো আপডেট করছি, মডিফাই করছি। কিন্তু এক সময় তো কেউ করেছে, প্রথম তো কেউ শুরু করে, তার পরবর্তী প্রজন্ম সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে। আমাদের আহার বিহার, বসন ভূষণ, ধর্মকর্ম, ভাষা ভাব সমস্তই পূর্ববর্তী অসংখ্য মানবের বিস্তৃত কর্ম, বিস্তৃত চেষ্টা দ্বারাই বিবৃত। মানে আমরা যা খাই, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের বসন ভূষণ মানে আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের ধর্মকর্ম মানে ধর্ম বলতে এক্ষেত্রে আমাদের বিশ্বাস, আমাদের কর্মপন্থা, আমাদের কাজ, আমাদের ভাষা, আমাদের ভাব, অর্থাৎ আমাদের যে অ্যাটিটিউড, আমরা যেভাবে বিহেভ করি, আমাদের সমস্ত কিছুই কিন্তু আমাদের পূর্ববর্তী যে প্রজন্ম, তাদের থেকেই আমরা এগুলো পেয়েছি, কিন্তু তাদেরকে আমরা ভুলে গেছি। আমরা আগুন জ্বালাইয়া রাঁধি, যাহারা আগুন আবিষ্কার করিয়াছিল তাহাদিগকে কে জানে। আমরা জানি, ইতিহাসে পড়েছি, একটা সময় পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানো হয়েছিল। তো আমরা তো আগুন জ্বালিয়ে রান্না তো করি, কিন্তু সেই মানুষগুলোকে কি আমরা মনে রেখেছি যারা আগুন আবিষ্কার করেছিল? মনে রাখিনি। আচ্ছা, এই জায়গাটা দেখো কোয়েশ্চেন মার্ক আছে, কখনো উত্তরে কোয়েশ্চেন মার্ক দেবে না। ঠিক আছে, যখন সারমর্ম বা প্রেসি লিখবে, সবসময় লাস্টে ফুল স্টপ বা দাঁড়ি হবে। কোনো সময় কোনো রকম ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ হবে না, প্রশ্নবোধক বাক্য একদমই আমাদের উত্তরে লেখা যাবে না। প্রশ্নে প্রশ্নবোধক বাক্য থাকবে, আমাদের উত্তরে আমরা লাস্টে সেটা যেন দাঁড়ি বা ফুল স্টপ হয়। ওকে, আমরা আগুন জ্বালাইয়া রাঁধি, যাহারা আগুন আবিষ্কার করিয়াছিল তাহাদিগকে কে জানে, হয়ে গেল। যাহারা চাষ আরম্ভ করিয়াছিল তাহাদের নামই বা কোথায়, এটাও একটা প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ দেখো, এইগুলো কিন্তু উদাহরণ দেয়া হচ্ছে, যারা আগুন জ্বালিয়েছিল, যারা চাষ আরম্ভ করেছিল, তাদের নামটা কোথায়, এগুলো উদাহরণ। এই উদাহরণগুলোকে আমরা বাদ দিয়ে দেব, উদাহরণ মানে সেগুলো বাদ। কিন্তু
এই লাইনটাকে আমাদের লিখতে হবে। কিভাবে লিখতে হবে? অন্যভাবে লিখতে হবে, বলছি। যাহারা যুগে যুগে নানাভাবে মানুষকে গড়িয়া তুলিতেছে, তাহাদের কাজ আমাদের মধ্যে অমর হইয়া আছে, কিন্তু তাহারা নাম ধাম সুখ দুঃখ লইহা কোন বিস্মৃতির মধ্যে অন্তর্হিত হইয়াছে। যাহারা যুগে যুগে মানুষকে গড়িয়া তুলিতেছে মানে কি? যারা আমাদের পূর্ব প্রজন্ম, যারা বিভিন্ন কাজ শুরু করেছিল, যারা সবকিছু শুরু করেছিল এবং তার পরবর্তী প্রজন্ম তাকে দেখে শিখেছে, তার তার পূর্ববর্তী প্রজন্মের কাজ দেখেই পরবর্তী প্রজন্ম শিখছে এবং সেটাকে আপডেট করছে, কিন্তু সেই পূর্ববর্তী প্রজন্মের পরিচয় কিন্তু আমরা জানি না। পূর্ববর্তী প্রজন্মের মানুষগুলোকে আমরা সিম্পলি ভুলে গেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি কি লিখবো সেটা হচ্ছে, মানুষ কর্মের মাধ্যমে স্থায়িত্ব পায়, সোজা কথা। সংসার আমাদের জীবনের কাজ গ্রহণ করে কিন্তু মানুষকে গ্রহণ করে না, অর্থাৎ কর্মের মাধ্যমে মানুষ অমরত্ব পায়, মানুষটা কিন্তু বাঁচে না। আমার চিরজীবনের ফসল যখন সংসারের নৌকায় বোঝাই করিয়া দিই, তখন মনে এই আশা থাকে যে আমারও এই সঙ্গে স্থান হইবে। অর্থাৎ মানুষ চায় অমরত্ব পেতে, মানুষ চায় যে অন্যান্য মানুষরা তাকে মনে রাখবে, কিন্তু তার সেই আশা বাস্তবায়িত হয় না। নেক্সট, সংসার আমাকে 2 দিনে ভুলিয়া যায়। এটাও দেখো আগের লাইনেরই অংশ। আগের লাইনে যেটা মানে যে মানুষের কাজটাই বেঁচে থাকে, মানুষটা বেঁচে থাকে না, সেটারই একটা অংশ, সংসার আমাদিগকে 2 দিনে ভুলিয়া যায়। তার মানে এই লাইনটা লিখবো না, এই লাইনটা বাদ হলো। একবার ভাবিয়া দেখো, কত লক্ষ কোটি বিস্তৃত মানবের জীবনপাতের ওপর আমাদের প্রত্যেকের জীবন গঠিত। এটার সাথেই দেখো নেক্সট লাইন, আমাদের আহার বিহার বসন ভূষণ ধর্মকর্ম ভাষাভাব সমস্তই পূর্ববর্তী অসংখ্য মানুষের বিস্তৃত কর্ম বিস্তৃত চেষ্টা দ্বারা বিধৃত। তারপরের লাইনও দেখো একই জিনিস, আমরা আগুন জ্বালাইয়া রাধি, যাহারা আগুন আবিষ্কার করিয়াছিল তাহাদিগকে কে জানে, যাহারা চাষ আরম্ভ করিয়াছিল তাহাদের নামই বা কোথায়। এই যে একবার ভাবিয়া দেখো থেকে দেখো, এই পুরো অংশটা কিন্তু একই জিনিস। এই পুরো অংশটা কিন্তু একই জিনিস, যে আমাদের পূর্বপুরুষ যা যা করেছিল আমরা সেই জিনিসগুলোকেই মেনে চলছি, কিন্তু তাদেরকে আমরা ভুলে গেছি। এবার এই যে আমরা আগুন জ্বালাইয়া রাধি, চাষ আরম্ভ করি, এইটা কিন্তু আগের লাইনে শুধুমাত্র উদাহরণ। অর্থাৎ পূর্বপুরুষ হচ্ছে বিভিন্ন কাজ করেছিল, তার মধ্যে এখানে দুটো জিনিস জাস্ট উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে, যে আগুন জ্বালানো, চাষ আরম্ভ করা। তো এই পুরোটা কিন্তু একটা জিনিস, যেটাকে আমাকে ছোট করতে হবে। যাহারা যুগে যুগে নানাভাবে মানুষকে গড়িয়া তুলিতেছে, তাহাদের কাজ আমাদের মধ্যে অমর হইয়া আছে, কিন্তু তাহারা নাম ধাম সুখ দুঃখ লইয়া বিস্তৃতির মধ্যে অন্তর্হিত হইয়াছে। যদিও বা এই লাস্ট লাইনটা একদম প্রথম লাইনেরই অংশ, কিন্তু তবুও আমরা লাস্ট লাইনটাকে লিখবো। কেন লিখবো? কারণ হচ্ছে এটাই লাস্টে কনক্লুশন। তো প্রেসিতে ঠিক যেভাবে কনক্লুড করবে, আমরাও আমাদের লেখায় সেইভাবেই কনক্লুড করব। যেহেতু এটা লাস্ট লাইনটা অন্যভাবে লেখা, তাই আমরাও চেষ্টা করব আমাদের উত্তরে এই লাইনটাকেই এমন ভাবে লিখতে, যেটা আমাদের প্রথম লাইনের সাথে মানেটা হয়তো এক হবে, কিন্তু লাইনটা কপি পেস্ট না হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, খাতায় লেখো। আমি একটা উত্তর লেখার চেষ্টা করেছি এর, তো খাতায় লিখবে। আচ্ছা, প্রথমেই হচ্ছে এটা কত ওয়ার্ড গুনবে। যদি এটা ঠিকঠাক গোনা হয় তাহলে 111টা ওয়ার্ড, মানে হচ্ছে 111কে 3 দিয়ে ভাগ করলে 37টা শব্দের মধ্যে লিখতে হবে। যদি এরকম ভাবে গোনা যায় না, যদিও ক্লার্কশিপে গোনা যায় না, সেক্ষেত্রে যদি তোমরা ভার্টিক্যালি এন্ড হরাইজন্টালি গুণ করো, সেক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে 112টা ওয়ার্ড, সরি 114টা ওয়ার্ড। 114টা মানে 38টা। তার মানে দেখো মোটামুটি আমরা একটা শব্দ সংখ্যা পাচ্ছি, যে 37 38টার মধ্যে এটাকে লিখতে হবে। সঠিক গুনলে 37, আর যদি সঠিক না গুনে ওইভাবে গুণ করে গুনি, তাহলে 38টার মধ্যে লিখতে হবে। আচ্ছা, এটা আমি পিডিএফ দিচ্ছি না, তোমরা লেখো। আমি যেটা লিখেছি তোমরা হাতে লেখো, যেখানে উত্তরটা লিখেছো ঠিক তার তলায় লেখো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের লেখাটার সাথে এই লেখাটার পার্থক্য কোথায় হচ্ছে, কিভাবে তুমি ভাবনা চিন্তা করেছো এবং কিভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে। ঠিক আছে? ওপরে শিরোনামটা ফাঁকা লেখো, লাস্টে বলবো। শিরোনামের জায়গাটা ছেড়ে একটু নিচ থেকে লেখো, মর্তলোকে মানব অস্তিত্ব স্থায়িত্ব পায় তার কর্মের মাধ্যমে দাঁড়িয়ে।
মর্তলোকে, মর্ত বানান ম তয়রেফ জফলা, মর্তলোকে মানব অস্তিত্ব স্থায়িত্ব পায় তার কর্মের মাধ্যমে। এই প্রথম লাইনটাকে আমি লিখেছি এইভাবে, যে সংসার সমস্ত কাজ গ্রহণ করে আমাদিগকে গ্রহণ করে না। তার মানে কি মানব অস্তিত্ব কিভাবে স্থায়িত্ব পাচ্ছে, কারণ কর্মের মাধ্যমে পাচ্ছে। হলো দাঁড়ি, ব্যক্তির অমরত্বের ইচ্ছা শত প্রচেষ্টাতেও বাস্তবায়িত হয় না। কেউ যদি লিখতে না পারো বলবে, ব্যক্তির অমরত্বের ইচ্ছা শত প্রচেষ্টাতেও বাস্তবায়িত হয় না। দাঁড়ি, এটা হচ্ছে নেক্সট লাইনটাকে লিখেছি, যে আমার চিরজীবনের ফসল যখন সংসারের নৌকায় বোঝাই করিয়া দিই, তখন মনে মনে এই আশা জাগে যে আমারও ওই সঙ্গে স্থান হইবে। মানে ব্যক্তি কিন্তু বাঁচতে চায়, ব্যক্তি অমর হতে চায়, কিন্তু সে অমর হতে পারে না। লেখা হয়েছে মর্তলোকে মানব অস্তিত্ব স্থায়িত্ব পায় তার কর্মের মাধ্যমে। দাঁড়ি, ব্যক্তির অমরত্বের ইচ্ছা শত প্রচেষ্টাতেও বাস্তবায়িত হয় না। দাঁড়ি, নেক্সট লাইন, নেক্সট যেটা দেখো পুরো হলুদ আর সবুজ, সবুজটা হচ্ছে উদাহরণ আর হলুদটা যেটা মার্ক করেছি ওইটাকে আমি এই লাইনে লিখেছি, পূর্বপুরুষদের অক্লান্ত কর্ম প্রচেষ্টা, পূর্বপুরুষদের অক্লান্ত কর্ম প্রচেষ্টা পরবর্তী প্রজন্মের জীবনযাত্রার উপযুক্ত পথ নির্মাণ করে। পূর্বপুরুষদের অক্লান্ত কর্ম প্রচেষ্টা পরবর্তী প্রজন্মের জীবনযাত্রার উপযুক্ত পথ নির্মাণ করে। দাঁড়ি, এই যে আগুন জ্বালানো, চাষ করা, কাপড় চোপড়, ধর্ম, ভাষা সবটাই কি আমাদের জীবনযাত্রার মধ্যে পড়ে। সেই জন্যই সমস্তটাকে আমি একটা ওয়ার্ডে প্রকাশ করেছি, জীবনযাত্রা। পূর্বপুরুষদের অক্লান্ত কর্ম প্রচেষ্টা পরবর্তী প্রজন্মের জীবনযাত্রার উপযুক্ত পথ নির্মাণ করে। লাস্ট লাইন, কালের গর্ভে, কালের গর্ভে শিখনের কারিগরগণ, কালের গর্ভে শিখনের, তালবস্যয় হস্যি খ দন্ত নয়কার র, শিখনের কারিগরগণ, একটা ওয়ার্ড কারিগরগণ, কালের গর্ভে শিখনের কারিগরগণ বিস্মরণে বিলীন হলেও, বিস্মরণে বয় হস্যি দন্তস্বয় ময় র মূর্ধন্যয়কার, বিস্মরণে বিলীন হলেও, বিলীন বয় হস্যি লয় দীর্ঘি দন্তন্য, কালের গর্ভে শিখনের কারিগরগণ বিস্মরণে বিলীন হলেও কার্যের মাধ্যমে, কার্যের মাধ্যমে তারা, কার্যের মাধ্যমে তারা মানব সভ্যতায়, কার্যের মাধ্যমে তারা মানব সভ্যতায় জাজাল্যমান, জাজাল্যমান বর্গোজ্জয় আকার, বর্গোজ্জয় বয় লয় জফলা ময়াকার ন, জাজাল্যমান একটা শব্দ, মানে প্রচন্ড ভাবে উজ্জ্বল। বর্গোজ্জয় আকার, বর্গোজ্জয় বয় লয় জফলা ময়াকার দন্তন্য। লাস্ট লাইন, কালের গর্ভে শিখনের কারিগরগণ বিস্মরণে বিলীন হলেও কার্যের মাধ্যমে তারা মানব সভ্যতায়, মানব সভ্যতা একটা শব্দ, মানব সভ্যতায় জাজাল্যমান। ব্র্যাকেটে বাংলায় লেখো 37 শব্দ, এটা আমার গোনা আছে সেই জন্যই আমি 37টা বললাম। তোমরা যখন ক্লার্কশিপে লিখবে প্রায় একটা যোগ করে দেবে, ঠিক আছে? 37, 3-7 লিখবে, নট 37, 3-7। বাংলায় যখন লিখবে 3-7, ইংরেজিতে যেটা প্রেসি লিখলে 37-ই লিখবে। 3-7 শব্দ লিখে ব্র্যাকেট ক্লোজ করে দাও। এটার যে শিরোনামটা আমি দিয়েছি, দুটো শিরোনাম ভেবেছি, একটা হচ্ছে কর্মে অমরত্ব লাভ, অথবা
কর্মই গড়ে তোলে অমরত্বের সোপান। সোপান মানে সিঁড়ি, দন্তস্বয় ওকার, পয়াকার দন্তন্য, তো দুটোই লিখে রাখতে পারো, তারপর তোমাদের শিরোনামটা দেখছি। কর্মে অমরত্ব লাভ। নেক্সট টাইটেল, কর্মই গড়ে তোলে অমরত্বের সোপান। আশা করি বুঝতে পেরেছো যে কেন এইভাবে প্রেসিটা লেখা হয়েছে। কারণ প্রথম লাইনে এটাই বলা হয়েছে মানুষের কাজের মাধ্যমে মানুষ স্থায়িত্ব পায়, মানুষ কিন্তু বেঁচে থাকে না। সেকেন্ড লাইনে ওটাই লেখা হয়েছে মানুষ বেঁচে থাকতে চায়, অর্থাৎ ওটাকে আমি মানুষ অমরত্ব পেতে চাই, কিন্তু সেটা কখনোই বাস্তবায়িত হয় না। নেক্সট সবুজ এবং হলুদ লাইনটা, পূর্বপুরুষদের অক্লান্ত কর্ম প্রচেষ্টা, তাদের এই আগুন জ্বালানো, চাষ করা, যে কোনো কাজ করা তো তাদের অক্লান্ত কর্ম প্রচেষ্টারই ফসল। সেই জন্যই লেখা হয়েছে পূর্বপুরুষদের অক্লান্ত কর্ম প্রচেষ্টা পরবর্তী প্রজন্মের জীবনযাত্রার উপযুক্ত পথ নির্ধারণ করে। কেন উপযুক্ত শব্দটা ইউজ করেছি, কারণ এখানে পুরো কাপড় চোপড় থেকে শুরু করে ধর্ম, বিহেভিয়ার, সমস্ত কিছু এখানে ইউজ করা হয়েছে ওয়ার্ড গুলো, সেই জন্য উপযুক্ত শব্দটা আমিও ইউজ করেছি, জীবনযাত্রার উপযুক্ত পথ নির্মাণ করে। কালের গর্ভে লাস্ট লাইন যেটা, যাহারা যুগে যুগে মানুষকে নানাভাবে গড়িয়া তুলিয়াছে, এই পোর্শনটা যাহারা যুগে যুগে মানুষকে নানাভাবে গড়িয়া তুলিয়াছে, এই জিনিসটাকেই আমি লিখেছি শিখনের কারিগরগণ। শিখনের কারিগর মানে হচ্ছে প্রশিক্ষক, টিচার, শিক্ষক, ঠিক আছে। তো আমি শিক্ষক না লিখে শিখনের কারিগর কেন লিখেছি, মানুষকে গড়িয়া তুলিতেছে লিখেছে। এখানে আমি শিক্ষক ইউজ করতেই পারতাম, কিন্তু শিক্ষক শব্দটা হয়তো ততটাও এর সাথে ম্যাচ খেত না, কারণ মানুষকে গড়িয়া তুলিতেছে এই শব্দটা লেখা আছে। তার মানে কারা গড়ে তোলে, কারিগররা গড়ে তোলে, সেই জন্যই আমি লিখেছি শিখনের কারিগরগণ, ঠিক আছে। আচ্ছা, কালের গর্ভে কেন লিখেছি, কারণ পুরো প্যাসেজটাতে এটাই বোঝানো হয়েছে যে সময়ের সাথে সাথে মানুষ বিলীন হয়ে যায়, কিন্তু মানুষের কাজটা পড়ে থাকে, তো সেই জন্যই কালের গর্ভে শব্দটা ইউজ করেছি। কালের গর্ভে শিখনের কারিগরগণ বিস্মরণে বিলীন হলেও, যেটা এখানে লেখা আছে বিস্তৃত, দেখবে এখানে বিস্তৃত শব্দটা দুবার প্রয়োগ করা আছে, তো এটাকে আমি বিস্তৃতির অতল গহ্বরে বিলীন, বিস্তৃতিতে বিলীন, বিস্তৃতির গহ্বরে বিলীন লিখতেই পারতাম, কিন্তু আমি ওটাকে কপি করতে চাইনি, সেই জন্য ওটাকেই জাস্ট বিস্মরণ করে দিয়েছি। তো একই শব্দ হলো না, আবার একই মানেও হলো, ঠিক আছে, বিস্তৃতটাকে বিস্মরণ করে দিলাম। কালের গর্ভে শিখনের কারিগরগণ বিস্মরণে বিলীন হলেও, মানে হচ্ছে যারা তৈরি করেছে, পরবর্তী প্রজন্মকে যারা শিখিয়েছে, যারা তৈরি করেছে, সেই কারিগররা যদিও বা বিস্মরণে বিলীন হয়ে গেছে, মানে মানুষের মাথা থেকে একদম বেরিয়ে গেছে, তাদেরকে মানুষ ভুলে গেছে, কার্যের মাধ্যমে তারা মানব সভ্যতায় জাজ্বল্যমান, তাদের যে করে যাওয়া কাজ, ফেলে যাওয়া কাজ, তার মাধ্যমে তারা মানব সভ্যতায় বা মানুষের মনে জাজ্বল্যমান, মানে চিরজীবী হয়ে আছেন। তাদের কাজটাকে কেউ ভুলবে না, মানুষকে ভুলে যাবে কিন্তু মানুষের কাজটাকে ভুলবে না। তো এটা কর্মে অমরত্ব লাভ এবং কর্মই গড়ে তোলে অমরত্বের সোপান, আমার মনে হচ্ছে এই দুটো টাইটেল এর সাথে যায়, সেই জন্য লিখেছি। তারপর তো তোমরা যা লিখেছো সেটা তো দেখবোই, ঠিক আছে। আচ্ছা, এইটুকুতে বুঝতে অসুবিধা আছে কারোর, এই প্যাসেজটা বা লেখাটা কেন এরকম হলো? ম্যাম বলছিলাম ওটাকে আরেকবার একটু রিপিট করবেন। কোন জায়গাটা? ওই ম্যাম আপনি যে অ্যান্সারটা বললেন না, ওটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। ওকে। মর্তলোকে মানব অস্তিত্ব স্থায়িত্ব পায় তার কর্মের মাধ্যমে। দাঁড়ি। মর্তলোকে মানব অস্তিত্ব স্থায়িত্ব পায় তার কর্মের মাধ্যমে। দাঁড়ি। ব্যক্তির অমরত্বের ইচ্ছা শত প্রচেষ্টাতেও বাস্তবায়িত হয় না। ব্যক্তির অমরত্বের ইচ্ছা শত প্রচেষ্টাতেও বাস্তবায়িত হয় না। দাঁড়ি। পূর্বপুরুষদের অক্লান্ত কর্ম প্রচেষ্টা পরবর্তী প্রজন্মের জীবনযাত্রার উপযুক্ত পথ নির্মাণ করে। পূর্বপুরুষদের
অক্লান্ত কর্মপ্রচেষ্টা পরবর্তী প্রজন্মের জীবনযাত্রার উপযুক্ত পথ নির্মাণ করে। কালের গর্ভে শিখনের কারিগরগণ বিশ্বারামে বিলীন হলেও কার্যের মাধ্যমে তারা মানব সভ্যতায় জাজ্বল্যমান। কালের গর্ভে শিখনের কারিগরগণ বিশ্বারামে বিলীন হলেও কার্যের মাধ্যমে তারা মানব সভ্যতায় জাজ্বল্যমান। আচ্ছা, বুঝতে প্রবলেম আছে কারোর? কেউ বলছো না, তার মানে আশা করি প্রবলেম নেই। এবার দেখা যাক তোমরা কি লিখেছো। ধর্ম খুব সুন্দর হয়েছে। আচ্ছা অয়ন, তুমি শব্দ সংখ্যা লেখোনি? শব্দ সংখ্যা অবশ্যই লিখবে, প্রত্যেকে লিখবে, ঠিক আছে? আচ্ছা, 53টা শব্দ হয়ে গেছে, প্রচুর বেশি শব্দ হয়ে গেছে অয়ন। শব্দ সংখ্যা ছোট করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে করবে? প্র্যাকটিস করার মাধ্যমে। একদিনে হবে না, একবারেও হবে না। মোটামুটি ডিসেম্বরের মানে ডিসেম্বরের 28 তারিখেই তো পরীক্ষা, যেটা বলেছিলাম, অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, বাট এখন তো করে দিয়েছে। তো এখন থেকে রোজ লিখতে হবে। এবার আমার পক্ষে রোজ না প্যাসেজ দেওয়া সম্ভব, না রোজ চেক করা সম্ভব, ঠিক আছে? তো সেই জন্য তোমরা যেখান থেকে পারো, যা পারো সেটাকেই লিখবে। একটা পেপার নাও, প্রত্যেক দিনের কিনতেও হবে না, অনলাইনে সার্চ করো, যে কোনো একটা প্যাসেজের একটা অংশ বেছে নাও, সেই একটা অংশ বেছে সেখান থেকে সেটাকে সামারি করো। তারপর তুমি শুধু ওয়ার্ড কাউন্ট করো, অথবা যেগুলো আমি দিচ্ছি সেগুলোকে বিভিন্ন ভাবে লেখার চেষ্টা করো। দেখা যাক কি লিখেছো। মানুষ সারা জীবন, আচ্ছা অতিবাহিত, বানান ভুল, ঠিক আছে? হয় হস্যি হবে। মানুষ সারা জীবন ধরে কর্মের মাধ্যমে অতিবাহিত করে। কি অতিবাহিত করে? মানে কর্মের মাধ্যমে কিছু একটা তো অতিবাহিত করে, কি অতিবাহিত করে সেটা প্রথম লাইনে স্পষ্ট নয়, তাই প্রথম লাইনটা হবে না। ব্যক্তি কর্ম করে ফলের প্রত্যাশা করে, কিন্তু বাস্তবে ফলের সন্ধান পাওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি সমাজে আমরা নানা কর্ম করে চলেছি, তার থেকে প্রাপ্য ফল যখন অন্য কেউ দেখো, এটা আমরা কর্ম করেই চলেছি, কিন্তু তার থেকে প্রাপ্য ফল অন্য কেউ ভোগ করে। এটা কি প্রেসিডে বলা আছে কোথাও অয়ন? কোথাও বলা নেই। আমরা যা কাজ করি, আমাদের কাজটা লোকে মনে রাখে, এটাই বলা হয়েছে। আমাদেরকে মনে রাখে না, কাজটাকে মনে রাখে। তো এই জিনিসটা কিন্তু প্রেসিডে নেই যে তার প্রাপ্য ফল অন্য কেউ ভোগ করে, তাই এই লাইনটা তোমার বাদ দিয়ে দেবে। তা সত্ত্বেও যুগ যুগ ধরে মানুষ কর্ম করে অমর হয়ে আছে। অমর হইয়া আছে, সাধু ভাষা লেখা যাবে না, সাধু ভাষা লেখা যাবে না, অমর হয়ে আছে, ঠিক আছে? অমর হয়ে থাকেন লিখতে পারো। তুমি যেটা ভুল করেছো, অমর হইয়া আছে, হইয়া কেটে দেবে। তার মানে তোমার কি কি ভুল থাকলো? অতিবাহিত বানান ভুল, প্রথম লাইনটাই ভুল। কর্মের মাধ্যমে তুমি যদি এখানে জীবন লিখতে তাতেও চলতো, কিন্তু কর্মের মাধ্যমে কি অতিবাহিত করে সেই কিটাই এখানে লেখা নেই, প্রথম লাইন ভুল, ঠিক আছে? নেক্সট লাইনে, ঠিক আছে, নেক্সট লাইনটা, তারপরের লাইন প্রেসিতেই নেই। সমাজে আমরা নানা কর্ম করে চলেছি, এই লাইনটা প্রেসিতেই নেই যে তার প্রাপ্য ফল অন্য কেউ ভোগ করে, এই লাইনটা বাদ যাবে। লাস্ট লাইনে তুমি হইয়া করে দিয়েছো, হইয়া হবে না, হয়ে হবে, তারপর লাস্টে তুমি দাঁড়িয়ে দাওনি,
বোঝা গেছে আশা করি কি কি ভুল করেছো? হুম। আচ্ছা, কর্মই জীবন, ঠিক আছে, শিরোনাম। এটা কি লিখেছো উপরে? কি না রাগ ম্যাম ওটা, না না ম্যাম ওটা আমার এমনি সামনে ছিল তো তাই তাড়াতাড়ি ওরা দিয়ে দিয়েছি। আচ্ছা না ঠিক না আছে, ম্যাম ওটা ঠিক এমনি। আছে, ঠিক আছে। আচ্ছা শোনো, আমি তোমাদের প্রত্যেকের শব্দ সংখ্যাটা গুনছি না, ঠিক আছে, কারণ এখন শব্দ সংখ্যা প্রত্যেকের যদি গুনতে যাই তো আগের দিনের মতো একটু দেখে নেবে সেরকম তোমাদের কত শব্দ সংখ্যা আছে, এটাকেই তোমরা আবার টাইম নিয়ে নিজের মতো লিখবে। এখন তো 10 মিনিটে লিখেছো, আবার নিজের মতো টাইম নিয়ে লিখবে, ঠিক আছে? আমি মোটামুটি একটা ধারণাটা দেখছি যে ঠিকঠাক হয়েছে কিনা। জীবনের সকল কাজ সংসারের মধ্যেই সীমাবদ্ধ, একদমই নয়, সেই লাইনটা লেখা নেই। এই লাইনটা তোমার নিজের মন থেকে তুমি লিখেছো। সংসারের মধ্যে কেন সীমাবদ্ধ থাকবে? কর্ম দ্বারা উপার্জিত সকল ফল পাওয়া যায়, কিন্তু আমরা আশারূপ ফল পাই না। মানুষের সবকিছুই তার কর্মের উপর নির্ভরশীল। তুমি দেখো এই জায়গাটা পুরোটা সেকেন্ড লাইন থেকে কর্ম দ্বারা উপার্জিত থেকে আশারূপ ফল পাই না, এইটা একই জিনিস তুমি দুবার রিপিট করেছো, তো কোনো রিপিটেশন হবে না, ঠিক আছে? মানুষের আচ্ছা সবকিছুই তার কর্মের উপর নির্ভরশীল। আচ্ছা কি সর্বদা, সর্বদা কর্ম করে যেতে হবে, এবং তারপর কি লিখেছো, কর্ম বিমুখ নাকি কি না, লিখেছো, কর্মই কর্মই, মানুষকে না? হ্যাঁ হ্যাঁ কর্মই মানুষকে অমর করে রাখবে যুগে যুগে। কর্মই হলো মানুষের একমাত্র ধর্ম। তুমি দেখো পুরোটা একই জিনিস তুমি লিখে গেছো, তাই না? মানুষের সবকিছু কর্মশীল উপর নির্ভরশীল, কর্ম করে যেতে হবে, কর্ম অমর করে রাখবে। তো তুমি পুরো জিনিসটা এক জিনিস লিখে গেছো, এক জিনিস লেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা নেক্সট কে লিখেছে মানব সভ্যতার সংসার, সংসার একটি নদীর স্রোতের মতো। এই যে উপমা, এটা কে লিখেছো, নাম দাওনি, কে লিখেছো, কে লিখেছো এটা বলো? তন্ময়। আচ্ছা, সংসার একটি নদীর স্রোতের মতো, কোন রকম উপমা ব্যবহার করা যাবে না। সংসার কিসের মতো তোমার কাছে একদমই জানতে চাইনি, ঠিক আছে? যেটুকু দিয়েছে তুমি সেটুকুকেই রিপ্রেজেন্ট করবে, নিজের মতো বাইরে থেকে কিচ্ছু বানাবে না, কেউ কারুর মতো নয়, প্রেসিতে কেউ কারুর মতো নয়, ঠিক আছে? লেখা যাবে না। যেখানে প্রত্যেক কি লিখেছো এটা, সমাজ, সমাজ যেখানে প্রত্যেক হ্যাঁ সমাজ ও সভ্যতার নৌকা ভেসে চলেছে। তুমি তো এটাকে পুরো কাব্যিক করে তুলেছো, তুমি কোনো কবি নয়, তুমি কোনো সাহিত্যিক নয়, একদম লিখবে না এরকম নিজের মতো বানিয়ে বানিয়ে এই জিনিসগুলো লিখবে না, ঠিক আছে? সমাজ সভ্যতার নৌকা এইসব মানে তুমি রূপক ইউজ করছো, করবে না। ব্যক্তিগত জীবন ক্ষণস্থায়ী হলেও সমাজ ও সভ্যতার উপর। আচ্ছা, তুমি তো আমার হাতের লেখা ভালো করো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ব্যক্তিগত জীবন ক্ষণস্থায়ী হলেও সমাজ ও সভ্যতার উপর নির্ভরশীল। কি নির্ভরশীল? জীবনটা তো নির্ভরশীল নয়, ওখানে কোথাও কি লেখা আছে জীবন নির্ভরশীল? একদমই না। সমাজ চাইলো যে তুই যা, তুই কাল মরে যা, তুমি কি মরে যাবে? একদমই চাইবে না। তো সমাজের উপর জীবনটা কখনো নির্ভরশীল হয় না, এই লাইনটা হবে না। সভ্যতার সবই অতীতের অসংখ্য মানুষের পরিশ্রম এবং আমাদের ব্যবহারকারী সমস্ত কিছু অতীতের দান, হ্যাঁ এই লাইনটা হবে। তারা বিলীন হলেও তাদের কর্ম আমাদের মধ্যে অমর হয়ে থাকবে, এই লাস্ট দুটো লাইন তোমার হবে, এবং প্রথম লাইনগুলো হবে না। আশা করি কেন হবে না বোঝা গেছে। পরের জন, মানুষ নয় মানুষের কাজই আসল। ঠিক আছে, যে লিখেছো এটা তন্ময়, মানুষ নয় একটা কমা দেবে, ঠিক আছে? সংসার ব্যক্তিকে নয় ব্যক্তির কাজগুলোকে বেশি মনে রাখে, ঠিক। আমরা সারা জীবন কাজ করে যাই, যায় না, সে কাজ করে যায়, আমরা কাজ করে যাই। প্রথম ভুল আমরা, আমি, আমরা, তুমি, তোমরা দিয়ে কখনো প্রেসি লিখবে না, সব সময় সে তাড়াতে চেষ্টা করবে, ঠিক আছে? মানুষ কাজ করে যায় সারা জীবন, ব্যক্তি কাজ করে যায়। এই যে আমরা লিখেছো প্রথমেই নিয়মে কি বলেছি, আমি আমরা ইউজ করবে না, আমরা হবে না। আমরা সারা জীবন কাজ করে যাই তো হবেই না, যাই এই আশায়। তারপর কি লিখেছো বুঝতে পারছি না, এই আশায় কাজের ফলে আমাদেরকে সবাই মনে রাখবে, কিন্তু সমাজ আমাদের 2 দিনে ভুলে যায়, কর্মের মাধ্যমে বহু ব্যক্তি অমর হয়ে আছে।
আমরা দিয়ে লিখবে না। আর সব এই 2 দিনে ভুলে যায় এই টাইপের লিখবে না। মোটামুটি হয়েছে, ঠিকঠাক একদম হয়নি। কর্মই জীবন ঠিকঠাক আছে। আমরা দেখো সবাই আমরা আমরা করে লিখে গেছো, আমরা দিয়ে হবে না। আমরা জীবনের অনেক কিছু উৎসর্গ করে দিলেও তার থেকে আশানুরূপ ফল আসছে না। আমাদের অংশগ্রহণের, গ্রহণ বানান মূর্ধন্য, আমাদের অংশগ্রহণের মূল্য ফিকে হয়ে যায়। কিন্তু এই রকম বহুজনের জ্ঞান ও কর্ম দিয়ে সমাজ তৈরি হয়েছে ঠিক, তা সত্ত্বেও এই এত বড় কাটবে না পরীক্ষায়, কিন্তু তার সত্ত্বেও তাদের সঠিক প্রাপ্তি দেওয়া হয়নি। এখানে কোথাও লেখা নেই যে তাদের প্রাপ্তি দেওয়া হয়নি, এখানে বারবার বলা হচ্ছে তাদেরকে কাজের মাধ্যমে মনে রাখা হয়েছে। পুরো প্যাসেজটার মূল বক্তব্য একটাই, মানুষকে মানুষ ভুলে যায় কিন্তু মানুষের কাজকে ভোলে না। এইটুকুই হচ্ছে বক্তব্য। তো তাদের সঠিক প্রাপ্তি দেওয়া হয়নি, এইটা তুমি নিজের মন থেকে অ্যাড করেছো, হবে না। তারা প্রত্যেকেই আমাদের কর্মের মধ্যে দিয়েই অমর হয়ে আছে। আমাদের কর্মের মাধ্যমে তারা কিভাবে অমর হবে? তাদের কর্মের মাধ্যমে তারা আমাদের মধ্যে অমর হবে। আমাদের যে পূর্বপুরুষ, আমরা কিভাবে তাদের মধ্যে অমর হব? তারা তো আমাদের মধ্যে অমর হবে, কর্মটা তো তারা করেছে, তাই না? লাস্ট লাইনটাও হবে না। আমরা দিয়ে কেউ লিখবে না। তোমরা দেখো বারবার একই ভুল করছো, কেন এই ভুলগুলো করছো বলো তো? প্রথমে যে নিয়মগুলো লেখানো হচ্ছে, মানে লিখে দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা ভাবছো পড়ার কোনো মানেই নেই, যে নিয়মগুলো লেখানো হচ্ছে দরকার নেই, ও তো দিতে হয় তাই দিয়ে দিয়েছে। একদমই নয়। আমরা দেখবে প্রত্যেকটা পরীক্ষার পরে যেগুলোতে ডেসক্রিপটিভ রাইটিং থাকে, প্রচুর ছেলে মেয়ে চেঁচামেচি করে পরীক্ষার পরে যে যে আমরা খুব ভালো লিখেছি কিন্তু আমাদের নাম্বার দেওয়া হয়নি, দুর্নীতি করা হয়েছে। প্রচুর ছেলে মেয়ে বলে। কেন বলে? কারণ তাদের মনে হয় তারা ভালো লিখেছে। কিন্তু রাইটিং এর ক্ষেত্রে খুব ছোট্ট ছোট্ট জায়গা থাকে যেগুলোর উপর নাম্বার ডিপেন্ড করে, এবং সেই জায়গাগুলো যদি তোমরা না খেয়াল করো তাহলে তোমাদেরও নাম্বার কাটা যাবে। আমি বারবার বলছি, তোমরা সবসময় প্রথমে যে নিয়ম দেওয়া আছে সেই নিয়মগুলো খুব ভালো করে পড়বে। লেখা সহজ সরল ভাষায় লিখবে, কোনো অসুবিধা নেই, কখনো শক্ত ভাষা ইউজ করতে হবে না। একটা মডেল আনসার দেখলে, বইতে দেখলে একটা খুব শক্ত ভাষায় লেখা আছে, তোমার মনে হলো যে খুব সুন্দর এই লেখাটা, একদমই লিখতে হবে না ওরকম তোমায়। ওটা তো যে লিখছে সে তার মতো করে লিখছে, তো শক্ত লিখতে হবে না, সোজা লেখো। কিন্তু নিয়মগুলো মনে রাখতেই হবে, ফরম্যাট মনে রাখতেই হবে। নিয়মের বাইরে যদি এক চুলো নড়ো না, পিএসসি নাম্বার কেটে দেবে। এবং প্রথম দিন কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে ডেসক্রিপটিভে কেমন নাম্বার ওঠে। আমি তোমাদের বলেছিলাম 80 বা 80+ ওঠে। সেটা কিন্তু আমি নিজের গাল গল্প বলছি না, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি নিজে পিএসসি প্রচুর পরীক্ষা দিয়েছি, নিজে পাশ করেছি, নিজে চাকরি পেয়েছি, এবং আমার নিজের ডেসক্রিপটিভ রাইটিং এ আমি 80+ নাম্বার পেয়েছি প্রচুর, মানে পরীক্ষায় পিএসসি। এবং সেই অভিজ্ঞতা থেকেই বলেছি যে 80+ নাম্বার ওঠে। কেন ওঠে? শুধুমাত্র ফরম্যাট অনুসরণ করতে হবে, নিয়ম মানতে হবে, বাক্যের সঠিক গঠন করতে হবে, এবং যেরম প্রশ্ন সেরম উত্তর লিখতে হবে, আর কিচ্ছু করতে হবে না। তো এই জায়গাগুলো তোমরা খেয়াল করবে, নিয়মগুলো প্রত্যেকে ভালো করে পড়বে, বারবার পড়বে, নিয়মের বাইরে যেন কিছু না হয়। এটা কি উল্টো করে দিয়েছো? এই খাতাটা আরেকবার সোজা করে পাঠাবে, এটা যে পাঠিয়েছো। শুভদীপ হালদার, আরেকবার একটু সোজা করে পাঠাও প্লিজ। আচ্ছা, এটা বন্দনা। বন্দনা টাইটেল দাওনি, প্রথম বড় ভুল, টাইটেলে নাম্বার থাকে কিন্তু, তোমার ওইটুকু নাম্বার ম্যাম ওটা আমি প্রথমে প্রথমে ভেবেছিলাম লিখবো, তারপরে ওটা লিখতে গিয়ে আর ওটা মিস্টেক ভুলে হয়ে গেছো। গেছে। ভুলে গেছো নাম্বারটা, হ্যাঁ। পরীক্ষা ও যে খাতা দেখছে ভুলে যাবে, ঠিক আছে? আচ্ছা, সংসার জীবনের সমস্ত কাজ গ্রহণ করলেও আমাদেরকে না এরকম লিখবে না। সংসার জীবনের সমস্ত কাজ গ্রহণ করলেও মানুষকে গ্রহণ করে না, ঠিক আছে? তুমিও আমাদের লিখেছো, আমাদের হবে না। চিরকালে, চিরবানান ভুল, চয় হস্যিকার। চিরকালের কি ফসল তরিতে চিরকালের বোঝাই ফসল। করলে, তরিতে বোঝাই হুম। করলেও মনের 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 আশা থাকে। এটা মনের কি লিখেছো? মধ্যে মনের আশা। মনের মধ্যে আশা থাকে, তুমি মনের মনের আশা লিখেছো। প্রথম কথা চিরকালের বানান ভুল।
সেকেন্ড কথা, তড়িতে বোঝাই করলেও যেটা তুমি নৌকাকে তড়ি লিখেছো, নৌকাটা কিন্তু উপমা দেওয়া হয়েছে। কোন রকম উপমা তুমি তোমার লেখায় ব্যবহার করবে না, ঠিক আছে? নৌকা বোঝাই, সংসার, স্রোতের মতো এগুলো একদমই ব্যবহার করবে না, হলো? কিন্তু তা দুদিনেই ভুলে যায়। আচ্ছা, এটা লাইনটা কমপ্লিট হলো না। কিন্তু তা দুদিনেই ভুলে যায়, কি ভুলে যায়? কমপ্লিট হলো না। প্রত্যেকের জীবন প্রত্যেকের জীবন আমাদের জীবন গঠিত, মানে আমাদের ধর্মকর্ম। তোমারটা হয়নি, তুমি আবার লিখবে, ঠিক আছে? ফ্রেশ করে ঠিক আছে ম্যাম। আবার লিখবে, সময় নিয়ে লিখবে। ঠিক আচ্ছা, আছে ম্যাম। এটা যার খাতা সেও শিরোনাম দেয়নি। সভ্যতা মানুষের পরিশ্রম অর্জিত ফলকেই গ্রহণ করে। সুন্দর লাইন। মানবের বহুকালের জীবনধারার উপর বর্তমান সভ্যতা গড়ে উঠেছে, ঠিক? মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান সমস্তই পুরাকালের অজানা মানুষের শ্রম। এটা মোটামুটি ঠিকই আছে, ভালোই হয়েছে। একটা শুধু শিরোনাম দেবে যে লিখেছো। পরের জন, সংসার জীবনের হতাশা। কোথাও কোনো হতাশা নেই, ঠিক আছে? আর তোমাদের বলে রাখছি, কোনো ধরনের টাইটেল নেতিবাচক টাইটেল হয় এরকম দেবে না। হতাশা তো একটা নেতিবাচক ওয়ার্ড, তো কখনোই নেতিবাচক কোনো শব্দ টাইটেলে দেবে না। প্যাসেজ যদি নেতিবাচকও হয়, তোমাদের টাইটেল কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে? হতাশা টাইপের দেবে না। আর যে লিখেছো প্যারাগ্রাফ করে লিখেছো, আমি একবারও বলেছি প্যারাগ্রাফ করে লিখবে, লিখবে না, একদম বাদিক থেকে লিখবে। এরকম প্যারা করে কেউ লিখবে না, ঠিক আছে? সংসার আমাদের জীবনের ফসল বা কাজগুলোকে গ্রহণ করে। তুমি তো এখানে একটাই লিখছো কাজগুলোকে গ্রহণ করে, তাহলে ফসল বা কেন লিখছো? রিপিট করবে না, ফসল বা কাজগুলোকে নয়। সংসার আমাদের জীবনের কাজগুলোকে গ্রহণ করে, ঠিক আছে? একই জিনিস দুবার রিপিট করবে না। কিন্তু সেই কাজ করা মানুষটিকে 2 দিনেই ভুলে যায়। কে ভুলে যায়? তাহলে তোমার এখানে লিখতে হতো যে পরিবেশ ভুলে যায়, মানুষ, অন্যান্য মানুষ ভুলে যায়, সংসার ভুলে যায়। এখানে তো সাবজেক্টই নেই, তো প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট তো লিখতে হবে। এখানে কোনো সেন্টেন্সে সাবজেক্ট কে ভুলে যায় লেখা নেই। যে লিখেছো এটা খেয়াল করবে, কে ভুলে যায় এটা তোমাকে লিখতে হবে, যে অন্যান্য ব্যক্তি বা সমাজ বা সভ্যতা মানুষটিকে ভুলে যায়। আমরা নিজেদের সেরাটা দিয়ে সংসারকে সমৃদ্ধ করি এই ভেবে যে এর মধ্যে আমাদের একটা স্থান হবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুমি এটা কমপ্লিট করে উঠতে পারোনি, তাড়াতাড়ি লিখতে হবে। আচ্ছা, এটাকে লিখেছো তুহিন। মানুষের জীবনে কর্মই আসল, ঠিক আছে। তুমিও এখানে প্যারা করে লিখেছো, লিখবে না, প্রথম থেকে লিখবে। মানুষ সারা জীবন সংসারের জন্য করে গেলেও সংসার মানুষকে কিছু ফিরিয়ে দেয় না। এই লাইনটা হবে না। মানুষকে ফিরিয়ে দেয় না, না, মানুষের কাজটাকে তো সম্মান করে, তো এই ফিরিয়ে দেয় নাটা হবে না। তেমনি মানুষ, আচ্ছা তেমনি লিখবে না, হ্যাঁ, তেমনিটা হচ্ছে আমরা মুখে বলি, তোমরা যখন লিখবে তেমনই লিখবে। তেমন, তার সাথে একটা হর্ষই লিখবে, তেমনই। মানুষও নিজের স্বার্থপরতার নেশায় নিজেদের সমস্ত জ্ঞান, বিবেক, বুদ্ধি হারিয়ে ফেলে। এই স্বার্থপরতার কথা কোথাও প্রেসিতে বলা নেই, লাইনটা হবে না। মানুষ কোথায় হারিয়ে ফেলছে নিজেদের জ্ঞান, বিবেক? একদমই হারাচ্ছে না, এটা লেখা বলাই নেই। তাই মানুষ সৃষ্টিকে মনে রাখে কিন্তু স্রষ্টাকে মনে রাখে না। লাস্ট লাইনটা হবে তোমার শুধুমাত্র, বাকি লাইনগুলো হবে না। আশা করি বুঝতে পেরেছো কেন হবে না। পরের জন, কর্মই সব, আন্ডারলাইন করবে। সংসার আমাদের সমস্ত কাজ গ্রহণ করা সত্ত্বেও আমাদের গ্রহণ করে না, ঠিক? ভাবলে দেখা যায় কত কোটি মানুষের জীবনের সব আমাদের কত কোটি মানুষের জীবনের পর আমাদের জীবন গঠিত। আমাদের খাওয়া, থাকা, ধর্ম সমস্তই আগের মানুষ দ্বারা নির্মিত। আমরা আগুন আবিষ্কার করে রান্না করা সত্ত্বেও আমাদের ভুলে গেছেন। এটা উদাহরণ। উদাহরণ কখনো উত্তরে ইউজ করবে না, ঠিক আছে? এটা উদাহরণ, উদাহরণ বাদ যাবে। যারা চাষের লাইন বাদ যাবে, কারণ এটা উদাহরণ ছিল। এটাকে তোমায় নিজের মতো করে লিখতে হবে। কর্মই শ্রেষ্ঠ সম্পদ, সুন্দর টাইটেল। জীবন কর্মের দ্বারা নির্মিত ও জ্ঞানরূপ সাগরে নিমজ্জিত। পারিবারিক জীবনের ঊর্ধ্বে রয়েছে মানব জীবনের কর্ম। আচ্ছা, জ্ঞানরূপ সাগরে নিমজ্জিত, এখানে কোথাও জ্ঞানের কথা বলা নেই,
তো এই জ্ঞানসাগরে নিমজ্জিতটা হবে না, ঠিক আছে? আর এখানে কোথাও বলা নেই পারিবারিক জীবনের ঊর্ধ্বে মানব জীবনের কর্ম। এখানে পারিবারিক জীবন বাইরের জীবন কোথাও আলাদা করে কোনো জীবন মেনশন করা নেই। তো এটা হবে না এই লাইনটা। এটাকে তুমি অন্যভাবে লিখতে পারো যে মানুষের আহ কর্মের দ্বারাই মানুষ স্বীকৃতি পায় বা অন্য সবার মনে স্থান বা মানে কর্মের দ্বারা সমাজের মনে স্থান, সমাজের ব্যক্তিগণের মনে স্থান করে নেয়, এইভাবে অন্যভাবে লিখতে পারো, কিন্তু পারিবারিক জীবনের ঊর্ধ্বে নয়। সাজসজ্জা আর আড়ম্বর না, আড়ম্বর, ঠিক আছে, ব হবে। আর সাজসজ্জা একটা কথা হবে, অথবা একটা হাইফেন দিতে পারো। সাজসজ্জা আড়ম্বরপূর্ণ ভাব 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 নয়, ভালো কাজের দ্বারা সারা জীবন তারা চিরভাস্বর হয়ে থেকে গেছে মানব জীবনের অন্তরে আজীবনকাল। সাজসজ্জা আড়ম্বরপূর্ণ ভাবে নয়, ভালো কাজের দ্বারা সারা জীবন তারা চিরভাস্বর হয়ে থেকে গেছে মানব জীবনের অন্তরে আজীবনকাল। সারা জীবন, এটা যার খাতা, সারা জীবন লিখেছো আবার আজীবন কাল লিখেছো, একই লাইনে তুমি একই ওয়ার্ড দুবার লিখেছো। দেখো, হয় সারা জীবন লিখবে, নয় আজীবন লিখবে। আর আজীবন কাল লিখবে না, ঠিক আছে, আজীবন লিখবে। হয় সারা জীবন নয় আজীবন, যে কোনো একটা ওয়ার্ড লিখবে। চিরভাস্বর বানান ভুল হয়েছে। নেক্সট কে লিখেছো? কর্মই অমরতার অমরতার পরিচয়, অমরত্ব লিখবে, হ্যাঁ, অমরত্বের পরিচয়, একটা আন্ডারলাইন করবে। সংসার মানুষের কাজকে অমর করে রাখে, ব্যক্তি মানুষকে নয়। ঠিক, বর্তমানে আমাদের দৈনন্দিন অভ্যাস লিখেছো, এটা অভ্যেস বা অভ্যাস হবে। বর্তমানে আমাদের দৈনন্দিন অভ্যাস তা আমাদের পূর্বপুরুষেরই কর্মের ফল। হ্যাঁ, ঠিক আছে। যারা আগুন থেকে শুরু করে চাষাবাদ করেছিল তাদের নাম কেউ কেউ কারুর মনে নেই, তাদের সৃষ্ট করা চিরস্মরণ, তাদের সৃষ্ট কাজ চিরস্মরণীয়। চাষাবাদ, আগুন, আবার উদাহরণ লেখা যাবে না, যদিও তারা নাম পরিচয় বিস্তৃতির অতলে হারিয়ে গেছে। ঠিক আছে, লাস্ট লাইনটা তার সাথে এটা জুড়ে দেবে, তাদের কর্মটা চিরস্মরণীয় হয়ে আছে। ঠিক আছে, যদিও তারা নাম পরিচয়, তাদের নাম পরিচয় তারা হবে না, তাদের নাম পরিচয় বিস্তৃতির অতলে হারিয়ে গেছে, কিন্তু তাদের সৃষ্ট কাজ, যেটা তুমি আগের লাইনে লিখেছো, কিন্তু তাদের সৃষ্ট কাজ চিরস্মরণীয় হয়ে আছে বা হয়ে থাকবে, যেটা ইচ্ছা লিখতে পারো, কিন্তু চাষাবাদ, আগুন উদাহরণকে লিখবে না। পরের জন টাইটেল লেখনি। সংসার জীবনে কাজ গ্রহণ করে কিন্তু আমাদের নয়। সংসার জীবনে না, সংসার জীবন, সাবজেক্ট কে, জীবনে কাজ গ্রহণ করে না, সংসার জীবন কাজ গ্রহণ করে কিন্তু আমাদের নয়। কোনটা দেখছিলাম, কেটে গেল, এইটা। সংসার জীবন কাজ গ্রহণ করে কিন্তু আমাদের নয়। সাংসারিক সকল ফসল যখন নৌকায় তুলি, মনে হয় নৌকার সাথে আমাদেরও স্নান হবে, কিন্তু সংসার মনে রাখে না। সংসার জীবনের ফসল নৌকায় তুলি, সেই সেম জিনিস, এক, ভুল করেছো। ঠিক আছে, কোনো উপমা ব্যবহার করা যাবে না। আর তুমি স্থান হবে লিখতে চেয়ে স্থান হবে লিখে দিয়েছো, নৌকার সাথে তুমি স্থানকে গুলিয়ে ফেলেছো, হবে না। সেকেন্ড লাইন পুরো কাটা। একবার ভেবে দেখো, কত লক্ষ কোটি মানুষ এই চিন্তায় জর্জরিত। একবার ভেবে দেখো মানে তুমি কাকে বলছো? তুমি এখানে কাউকে উপদেশ, অর্ডার কিচ্ছু দিতে পারো না। একবার ভেবে দেখো, কে ভেবে দেখবে? কেউ তোমার কথা শোনার জন্য বসে নেই। একদম লিখবে না এইগুলো, একবার ভেবে দেখো এরকম কিছু লিখবে না, ঠিক আছে? এই চিন্তায় জর্জরিত, কেউ চিন্তা করছে না, প্যাসেজে কোথাও লেখা নেই যে কেউ চিন্তা করছে, হবে না, কাটা। আমাদের আহার, ধর্ম, কর্ম, চাষ ও মানুষ, আমাদের আহার, ধর্ম, কর্ম, ভাষা সমস্ত কিছু আগের মানুষের চেষ্টার ফল। ঠিক আছে, যারা আগুন, আগুন, তোমার লেখাটা তুমি এমন দেখিয়ে লিখেছো যে কারোর পক্ষে না একটা লাইনে কোনটা কোনটার পরের লাইন বুঝতে অসুবিধা হবে, তো লেখাটাকে সোজা করবে যে লিখেছো এটা। যারা আগুন, চাষ ও মানুষ গড়েছে। চাষ আবার কি করে গড়ে, আগুন কি করে গড়ে? তো আগুন, চাষ ও মানুষ গড়েছে, এই জায়গাটাই ভুল, ঠিক আছে, অন্যভাবে লিখতে পারো। প্রথম, তাদের নাম কেউ জানে না, কিন্তু তাদের কাজ আমাদের কাছে অমর থাকার সত্ত্বেও নাম, বাড়ি, সুখ দুঃখ নিয়ে আমাদের মনে হৃদয় আছে। সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক হয়নি, এটাকে তুমি ঠিকঠাক করে লিখবে। তুমি যেটা বোঝাতে চেয়েছো আমি বুঝতে পেরেছি,
কিন্তু স্ট্রাকচারটা ঠিক হয়নি। স্ট্রাকচার ঠিক করবে, যে যারা মানুষ গড়ার কারিগর বা মানুষের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস গড়ার কারিগর, তাদের পরিচয় আমরা ভুলে গেছি, কিন্তু তাদের কাজ আমাদের মনে চিরস্মরণীয় হয়ে আছে বা চিরজীবী হয়ে আছে। ঠিক আছে, এইভাবে লিখতে পারো। কর্মই জীবন, ঠিক আছে, জীবনের তুমিও আবার প্যারা করে লিখেছো, লিখবে না। জীবনের সমস্ত কাজ অসংখ্য মানুষের অবদানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আবার যারা যারা আমরা লিখেছো, কেউ আমরা লিখবে না। আমরা যে আগুন, চাষবাস বা ভাষা ব্যবহার করি, এই সবই পূর্ববর্তী প্রজন্মের অজানা মানুষের পরিশ্রমের ফল। দেখো, প্রথম লাইন আর সেকেন্ড লাইন কিন্তু তোমার একই হয়ে গেছে, শুভদীপ। মানুষের অবদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আর পূর্ববর্তী প্রজন্মের পরিশ্রমের ফল, দুটো লাইন এক, তো তোমায় দুটো লাইন আলাদা করতে হবে। সংসার আমাদের কাজকে গ্রহণ করলে সেই কাজের স্রষ্টা বানান ভুল, দন্তস্বয় রফলা হবে, মূর্ধন্যস্বয় টয় আকার হবে। ঠিক আছে, সংসার আমাদের কাজকে গ্রহণ করলে সেই কাজের স্রষ্টাদের নাম ধাম ভুলে যায়। আর তোমার লেখাটা ওই নেতিবাচক টাইপের হয়ে গেছে, কখনোই কোনো নেতিবাচক হবে না। তুমি এটা এইভাবে লিখতে পারো যে সংসার মানুষের কাজকে গ্রহণ করে কিন্তু সেই ব্যক্তিটিকে ভুলে যায়। ঠিক আছে, এইভাবে লিখতে পারো। আর নেই, সবার শেষ। হ্যালো ম্যাম। হ্যালো বলো। ম্যাম, আমার প্রবলেম হচ্ছিল, তাই জন্য ম্যাম আমারটা একটু চেক করে দিন। ওটা উপরে কোনো টাইটেল দিতে পারিনি, একটুখানি বলে দিন। তোমার কোনটা আরেকবার একটু ফরওয়ার্ড করবে? আচ্ছা দাঁড়ান, আরেকবার একটু একটু স্ক্রল ফরওয়ার্ড করে করো। নিচে যান ম্যাম, একটু বুঝতে পারবেন। তার কোনো টাইটেল দেওয়া নেই, উপরে কাটাকাটি করা আছে। আচ্ছা, দাঁড়াও। না, এইটা ma'am। ওই আগে চলে গেল। ওর তুমি যে পরেরটা। এটাই লাস্টে পাঠালে তো? না না না, আমি শেষে পাঠাইনি ma'am। না ওটা না ম্যাম, এর হেডলাইন দেওয়া আছে, আমার কোনো হেডলাইন দেওয়া নেই। এর পরেরটা। এটা না, এটা তো ওর বন্ধ না। পরেরটা। না। এটা এটাও তো হেডলাইন আছে। আচ্ছা দাঁড়ান। তুমি আরেকবার ফরওয়ার্ড করো, সুবিধা হবে। এইটা কি দেখো তো? হ্যাঁ ma'am, এইটা। সভ্যতা মানুষের পরিশ্রম অর্জিত ফলকেই গ্রহণ করে। মানবের বহুকালের জীবনধারার উপর বর্তমান সভ্যতা গড়ে উঠেছে। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান সমস্তই পুরাকালের অজানা মানুষের শ্রম। হ্যাঁ, তোমারটা ঠিকই আছে, শুধু ওয়ার্ড গুলো একটু গুনে নেই, ওয়ার্ড মনে হচ্ছে কম হয়েছে। 24টা ওয়ার্ড হয়েছে, অনেক কম। যেখানে হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম 36 অনেক। থেকে 38টা শব্দে লিখতে হতো, সেই জন্য মানে তোমার এখানে 24টা। তো এখানে নাম্বার গুলো কি করে দেয়, নাম্বার গুলো যখন তোমার অনেক কম হয়েছে সেখানে তোমার একটা নাম্বার কিন্তু কেটে নেওয়া হয়। ঠিক আছে, হ্যাঁ ম্যাম, ওই তো আপনি যখন চেষ্টা স্টপ করবে করতে বলেছেন কাছাকাছি তখন। শব্দে রাখতে। টাইটেলে নাম্বার থাকে, হ্যাঁ, টাইটেল আপনি নেই, যখন ওখানে স্টপ নাম্বার করতে কাটবে। বললেন তখন। অনেক ছোট হয়ে গেছে। আপনি স্টপ করতে বললেন যখন, তখন স্টপ করে দিয়েছি, তো আর লিখে শেষ করতে পারিনি এই আর কি। ঠিক আছে, তুমি আরেকটু চেষ্টা করো, হয়ে যাবে। তোমার লেখাটা ভালোই আছে। ঠিক আছে, আরেকটু চেষ্টা করো যাতে আরেকটু, এটা আরেকবার লিখবে। তোমরা প্রত্যেকে এটা তো 10 মিনিটের মধ্যে লিখেছো, তো আরেকবার লিখবে। আচ্ছা, আজকে আশা করি কারোর প্রবলেম নেই। কারোর প্রবলেম আছে কি আজকের টুকুতে? না ম্যাম, ঠিক আছে। বাকি কারোর প্রবলেম নেই? না ম্যাম। হ্যালো। ওকে। হ্যালো ম্যাম, হ্যাঁ, বলো। বলছি যে তখন তখন যে এটা বললেন, ওইটা একটু কাইন্ডলি একটু আরেকবার বলবেন। তখন আমি প্রবলেম হচ্ছিল প্রচন্ড, একটু একবার বলে দিলে। আনসারটা, অনেকটাই লিখেছি। হ্যাঁ, আপনি উত্তরটা। আপনি যেটা। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আমি পাঠিয়ে মর্তলোকে দিচ্ছি, ঠিক বারো। আছে, আচ্ছা আমি ঠিক আছে, ঠিক পাঠিয়ে আছে, দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। ওকে, সবাই ভালো করে লেখা প্র্যাকটিস করো। আর পরের দিন শুক্রবার আমরা ইংরাজি রিপোর্ট করব, ঠিক আছে? ঠিক আচ্ছা আছে, ম্যাম, চলো, আগের গুড দিন নাইট। আগের দিন যেটা হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো ম্যাম, বলছি আগের দিন যে এই বাংলার ইয়েটা করেছিলেন, বঙ্গানুবাদটা দিয়েছিলেন না, হুম। ওখানে ওখানে যে একটু সমস্যা ছিল ম্যাম, ওইটা একটুখানি একটু যদি ক্লিয়ার করে দিতেন তাই। সমস্যা বলতে? মানে আমরা যেটা বঙ্গানুবাদ করেছি সেখানে একটা দাগ দিয়েছিলেন না, সেই জন্য বলছি আর কি। আর ওটা কিভাবে বেটার করা যায়, মানে আপনি যে নাম্বারটা ওটা কিভাবে বেটার করা যায় সেটাই বলছি আর কি। দাঁড়াও। মানে ম্যাম একটু বাংলা কপিগুলো চেক করে দিন আগে। এটা তাই তো? আচ্ছা, হ্যাঁ ম্যাম, তন্ময় হ্যাঁ ঘড়াই ম্যাম। তো আরেকবার লিখে পাঠিয়েছো তো, তোমার এটা বলছি না, তোমার পরেরটা ভালো হয়েছে, এটার বানান ভুল হয়েছিল, তোমাকে বলেই দিয়েছিলাম। আম, কাছাকাছি জায়গায় বেড়াতে যেতেন, এটা যার লেখা সে দেখবে। সামটাইমস হি ইজ ভিজিটিং প্যারিস, এখানে বেড়াতে কিন্তু যেতেন না, মানে তিনি কাজেই যেতেন, তার কর্মব্যস্ততার কথা বলা হয়েছে তো পুরো প্যাসেজটা, সেই জন্য বেড়াতে শব্দটা হবে না, ঠিক আছে? আচ্ছা, চিঠিতে উল্লেখিত বিষয়ে জবাব দিতেন। প্রথম কথা, উল্লেখিত হয় না, উল্লিখিত হয়, মানে লয় লয় হস্যি হয়, ঠিক আছে? আর চিঠিতে উল্লেখিত বিষয়ে জবাব দিতেন এরকম কিছু তো এখানে ছিল না। বাট হোয়েন এভার হি গট টাইম হি মেড ইট আ পয়েন্ট টু গিভ মি আ রিপ্লাই, তিনি যখনই সময় পেলেন উত্তর দিতেন। কিন্তু চিঠিতে যেটা উল্লিখিত থাকতো সেটার জবাব দিতেন, এরকম কিছু এখানে লেখা ছিল না, এটা ভুল হয়েছে। যদিও তিনি একটা কিশোরী মেয়ের সাথে কথা বলছিলেন, তার সত্ত্বেও না, তা সত্ত্বেও, শুধুমাত্র রটাকে দেখো গোল করেছি, তা সত্ত্বেও হবে, ঠিক আছে? আচ্ছা, আন্তরিক বান ব্যক্তি হয় না, আন্তরিক ব্যক্তি হতে পারে, তিনি খুব আন্তরিক ছিলেন অ্যাকচুয়ালি, বাট আন্তরিক বান বলে কোনো শব্দ হয় না। সেই সম্পর্কে কেউ ভাববে বা অনুভব করতে পারবে না। তো যে কোনো একটা ওয়ার্ড লিখবে, দুটো ওয়ার্ড তো একসাথে লিখতে পারো না, হয় ভাবতে লিখবে নয় অনুভব লিখবে। এটাকে লিখেছে সুভাষ হালদার। আমি যখন সত্যজিৎ রায়ের সম্পর্কে একটা চিঠি লিখেছিলাম, তিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, তিনি প্রায়শ্চই ব্যস্ত থাকতেন, প্রায়শ্চই বলে কোনো শব্দ হয় না, প্রায়শই হতে পারে, চটা হবে না, ঠিক আছে? তিনি মাঝে মাঝে সাক্ষাতের জন্য এখানে এখানে যেতেন। তো সাক্ষাতের জন্য কখনো কোথাও লেখা নেই। ভিজিটিং মানে তিনি যেতেন, ভিজিট করতেন মানে যে ঘুরতে যেতেন, বেড়াতে যেতেন, কাউকে দেখতে যেতেন, সেটা নয়। ভিজিট মানে নর্মালি যাওয়া, তো জাস্ট গো এর একটা প্রতিশব্দ হিসাবে ভিজিট লেখা হয়। তিনি যেতেন, সাক্ষাৎ শব্দটা হবে না। আম, কিন্তু যখনই যেতেন তিনি আমাদের যথাযথ উত্তর দিতেন। যখনই যেতেন তখনই উত্তর দিতেন না কিন্তু। whenever he got time he made it a point to give me a reply, যখন সময় পেতেন তখন রিপ্লাই দিতেন, যখন যেতেন রিপ্লাই দিতেন না। তাই যখনই যেতেন হবে না, যখনই সময় পেতেন হবে, ঠিক আছে? আচ্ছা, তিনি একজন নাবালিকাকে উত্তর দিতে গিয়ে বলেছিলেন, এটা কি কি লিখেছো উত্তর দিতে গিয়ে? এটা যার খাতা সুভাষ হালদার বলবে। উত্তর দিতে পরে কি লিখেছো আমি বুঝতে পারিনি। তিনি উত্তর দেওয়ার সময় তাড়াহুড়ো বা কোনো কিছু লুকাতেন না, মানে কোনো কিছু লুকাতেন না কোথায় লেখা আছে? কোথাও কোনো কিছু লুকাতেন না লেখা নেই। এখানে যে শব্দটা ছিল যে দো হি ওয়াজ রিপ্লাইং টু আ টিনেজ গার্ল, দেয়ার ওয়াজ নো ট্রেস অফ এনি নেগলেক্ট অর হারি ইন হিজ রিপ্লাইজ, মানে হচ্ছে তিনি যখনই উত্তর দিতেন তার মধ্যে কোন রকম তাড়াহুড়ো বা কোনো অবহেলার চিহ্ন ছিল না, ঠিক আছে? তো লুকাতেন না কোথাও বলা নেই। তিনি অত্যন্ত মানবিক ছিলেন, ঠিক আছে, মানবিক আন্তরিক, আন্তরিক হবে, মানবিক শব্দটা ঠিক এখানে হবে না। তুমি যখন কারোর সাথে কথা বলছো না, তখন তখন আন্তরিক শব্দটা ইউজ হয়। মানবিক শব্দটা কখন ইউজ হয় বলো তো? তুমি যখন সবার জন্য করছো, তুমি সমাজের প্রতি মানবিক, তোমার মানবিক সত্তা, মানে তুমি সবার জন্য ভাবো। কিন্তু
এক্সকিউজ মি ম্যাম, আপনার সাউন্ড আসছে না। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, কতটা তোমরা করেছো? বন্দনা খাতা অবধি হয়েছে? না এটা শুনতে পাইনি বন্দনা। বন্দনার আগে অবধি হয়েছে কি? এতটা অবধি হয়েছে? সুভাষ অবধি? হ্যাঁ এটা হয়েছে। এটা হয়েছে। বন্দনা, বন্দনা ঘুরতে যেতেন, হবে না। ভেবেছিলাম, কোথাও লেখা নেই। কিশোরীমের সঙ্গে কথা বলছিলেন, সেটাও কোথাও লেখা নেই। এখানে লেখা আছে কিশোরীমের চিঠির উত্তর দিচ্ছিলেন, ঠিক আছে, কথা বলছিলেন নয়। প্রত্যুত্তর বানান ভুল আছে। বন্দনার মোটামুটি বাকি সব ঠিক আছে। ঠিক আছে। নেক্সট, যখন আমি প্রথম চিঠি লিখেছিলাম সত্যজিৎ রায়কে, তিনি ইতিপূর্বে একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন। আচ্ছা, ইতিপূর্বেই লিখতে পারো, ঠিক আছে, ইতিপূর্বে বা তিনি একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন, এইভাবেও লিখতে পারো। ইতিপূর্বেটা তোমার লাইনের সাথে ঠিক খাপ খাচ্ছে না, ইতিপূর্বেই লিখতে পারো। ইতিপূর্বে মানে ঠিক মানে এর আগেই তিনি, মানে যেটা ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টাইপের আর কি, যে তিনি বিখ্যাত ব্যক্তি ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকতে পারেন, এই টাইপের লিখতে চেয়েছো, বুঝতে পেরেছি। কিন্তু একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন, এইভাবেই লিখবে, ঠিক আছে। যা যুক্তরাষ্ট্র অথবা নিকটস্থ এলাকা, যেমন বোম্বে ও মাদ্রাজ হবে, মাদ্রাজ নয়, ঠিক আছে, এটা স হবে না, জ হবে। বোম্বে মাদ্রাজে আসতেন। তিনি কখনো কখনো প্যারিস, যুক্তরাষ্ট্র, নিকটস্থ এলাকা, বোম্বে ও মাদ্রাজে আসতেন। আসতেন কোথাও লেখা নাই, ঠিক আছে, তিনি যখন যেতেন, এবং আসতেন না। তার মানে তুমি মাদ্রাজে বোম্বেতে বসে আছো, তিনি যখন আসতেন, এটা আসতেন না, যেতেন করবে। তিনি যখনই সময় পেতেন, তিনি সে সে হবে না, তিনি হবে। সেখানে হবে না, সেখানে হবে, ঠিক আছে। এই বর্তমান যুগের ইমেল ও এসএমএস এতে, মানে কি? মানে তুমি লিখতে পারো যে বর্তমানে ইমেল এবং এসএমএস এর যুগে, কিন্তু এসএমএস এতে এর মানে কি? এটার কোনো বাক্যটা কমপ্লিট হচ্ছে না। ঋষভ জানা, ঋষভের সেন্টেন্সের স্ট্রাকচার গুলো ঠিকঠাক হয়নি। তারপরে এটা কার খাতা? তুহিন হালদার। আচ্ছা, জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন, ব্যক্তিত্ব বানানটা ভুল। যখনই তুমি লিখবে না হয়ে উঠেছিলেন, তো তখন তোমরা লিখবে জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। আর যদি এইটাকে তোমরা লেখো যে জনপ্রিয়, তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, ছিলেন যদি লেখো, তো সেক্ষেত্রে ব্যক্তিত্ব বা ব্যক্তি দুটোই ইউজ করতে পারো। কিন্তু হয়ে উঠেছিলেন, সেক্ষেত্রে লিখতে পারো ব্যক্তিত্ব, বাট ব্যক্তিটা একটু বেশি প্রেফারেবল, ঠিক আছে। আর ব্যক্তিত্ব বানানটা ভুল হয়েছে, তয় বয় হবে, তার জন্য গোল করেছি, আর কিছু না, তয় বয় হবে বানানটা। কিশোরীকে উত্তর দিয়েছিল, দিয়েছিল হবে না, দিয়েছিলেন হবে, মোটামুটি ঠিক আছে, ভালো নাম্বার পেয়েছো, 11 পেয়েছো। এটা যার খাতা, তন্ময় ঘরাই। ভুল কিছু নেই, ঠিক আছে। এটা হচ্ছে কার খাতা? নাম লেখা নেই। আমি যখন সত্যজিৎ রায়কে প্রথম চিঠি লিখেছিলাম, নিশ্চিত রূপেই একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, ঠিক আছে। তার সময় কালে, সময় আর কালেটা দেখো তুমি একটু ফাঁকা রেখেছো, একসাথে হবে, শব্দটা কিন্তু একটা শব্দ, ঠিক আছে। এটা যার খাতা। তিনি খুবই ব্যস্ত মানুষ ছিলেন, তিনি, তার শহর মুম্বাই, তার শহর কোথাও লেখা নেই। তিনি মুম্বাই, মাদ্রাজ এরকম লিখতে পারো। ইংরেজিটা কি লেখা ছিল? sometimes he is visiting Paris, sometimes going to USA or to a near locality like Bombay or Madras. তো এখানে নিয়ার লোকালিটি লাইক বোম্বে আর মাদ্রাজ লেখা আছে, তো তার শহর জিনিসটা উল্লেখ করা নেই প্যাসেজে, তাই তার শহরটা হবে না, ঠিক আছে। অল্প বয়সী বালিকা ছিলাম, তার উত্তর ব্র্যাকেটে চিঠির
দেওয়ার মধ্যে এই যে কোনো একটা লিখবে, চিঠির উত্তর লিখতে পারো, বাট এরকম ব্র্যাকেট করে লিখবে না এটা যে লিখেছো। অবহেলা বা হুড়োহুড়ির, হুড়োহুড়িটা না চলতি ভাষা, হুড়োহুড়ি লিখবে না, ঠিক আছে। কিং কর্তব্য বিমূঢ়, তিনি খুবই আন্তরিক ছিলেন, পিছনে ফিরে তাকালে আজ মনে হয় পত্রযোগে মানিকদার সঙ্গে বন্ধুত্ব এ যেন অপ্রকৃত কিং কর্তব্য বিমূঢ়। কিং কর্তব্য বিমূঢ় মানে তো পাজল হয়ে যাওয়া, তো এখানে কোথাও তোমার পাজল হয়ে যাওয়ার কোনো কথা নেই। আর অপ্রকৃত মানে যেটা আসল নয়, তো এখানে কোথাও আসল নয়, এখানে তুমি যেটা বলতে চেয়েছো অ্যাবসার্ড, আনরিয়াল, এই শব্দগুলোর প্রতিশব্দ হিসাবে কিং কর্তব্য বিমূঢ় পাজল হওয়াটা হবে না। বাকি মোটামুটি ঠিক আছে বলে তুমি 10 পেয়েছো। শুভদীপ হালদার, সেই সময় তিনি খুব ব্যস্ত। কখন তিনি প্যারিস, আচ্ছা কখন হবে না, কখনো হবে, একটা ও হবে, তার জন্য আন্ডারলাইন করা আছে, ঠিক আছে। কখনো প্যারিস যাচ্ছেন, কখনো মুম্বাই যাচ্ছেন, তো কখনো যাচ্ছেন, কখন প্যারিস যাচ্ছেন না, কখন আমরা প্রশ্নবোধক বাক্যে ইউজ করি যে কখন প্যারিস যাচ্ছেন, কোয়েশ্চেন মার্ক না, তুমি লিখতে চেয়েছো কখনো এখানে যাচ্ছেন, কখনো ওখানে যাচ্ছেন, তো একটা ও যোগ করবে। আর যখন আগের কথা মনে পড়লো, মনে হলো মানিকদা, আচ্ছা, আর যখন আগের কথা মনে পড়লো, মনে হলো মানিকদার সঙ্গে কাগজ কলমের বন্ধুসুলভ সম্পর্ক বানান ভুল, সম্পর্ককে অদ্ভুত মনে হয়। দেখো, মনে পড়লো, মনে হয়, মনে হলো, তিনটে ওয়ার্ড তুমি একসাথে লিখেছো, হবে না। হুম তুমি এইভাবে লিখতে পারো, আহ আর যখন আগের কথা মনে পড়লো, মনে হলো যেন মানিকদার সঙ্গে কাগজ, তোমার লাইনটাকে আমি বলছি, আর যখন আগের কথা মনে পড়লো, মনে হলো যেন মানিকদার সঙ্গে কাগজ কলমের বন্ধুসুলভ সম্পর্কটি বড়ই অদ্ভুত। ঠিক আছে, তো মনে হলো লিখেছো তুমি, আবার মনে হয় লিখেছো, তো দুটো একসাথে লিখেছো, সেই জন্য হবে না, যে কোনো একটা লিখবে। বাকি ঠিক আছে, এটা মোটামুটি ঠিকই আছে। ব্যক্তিত্ব বানান ভুল আছে, তুমি বন্ধুত্ব লিখতে চেয়েছো, বন্ধুত্ব লিখে দিয়েছো, ঠিক আছে, একটা হস্যকার হবে। আর ঠিক আছে। তরুণী, টিনেজ মানে কি তরুণী? এটা কার খাতা? টিনেজ মানে কিশোরী, ঠিক আছে, তো তরুণী শব্দটা ইউজ হবে না, কিশোরী লিখবে। বাকি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো ম্যাম, সুমন নাথ, বলো। বলছি ম্যাম, এখানে আমাদের প্রায় সবাই মানে ওই রকম ভাবে 11, 12 বা ওই রকমই আসছে। আচ্ছা ম্যাম, এর থেকে মানে মানে কতটা ভালো লিখলে কি এর থেকে ভালো নাম্বার হয়, মানে ওঠে না, সেটাই বলছি আর কি। একদম ওঠে, লিখতে থাকো, উঠবে, যখন মক নেব বলে দেবো, ঠিক আছে, উঠবে। ঠিক আছে। বোম্বে বা মাদ্রাজের মতো কাছাকাছি কোনো জায়গায় চলে যেতেন, আর চলে যেতেন কোথাও লেখা নেই, জায়গায় যেতেন, চলে যেতেন মানে পার্মানেন্টলি চলে যেতেন, তার অভিমান হয়েছে চলে যেতেন, এই টাইপের বোঝায় আর কি চলে যেতেন শব্দটা, তো চলে যেতেন হবে না, যেতেন করতে পারো। প্রত্যুত্তর বানান ভুল হয়েছে, টিনেজ মানে তুমি 13 থেকে 19 বছর করেছো, ওটা করবে না, কিশোরী করে দেবে, ঠিক আছে। বাকি, সেই সময় তিনি দারুণ ব্যস্ত থাকতেন, কখনো প্যারিস বা আমেরিকা বা মাদ্রাজে যাওয়ার জন্য, এই লাইনটা তো ছিল না, মানে প্যারিস আমেরিকা মাদ্রাজে যাওয়ার জন্য কি ব্যস্ত থাকতেন? একদমই নয়, তিনি ব্যস্ত থাকতেন, তিনি প্যারিস আমেরিকা মাদ্রাজে যেতেন, দুটো সম্পূর্ণ আলাদা লাইন, ওখানে যাওয়ার জন্য ব্যস্ত থাকতেন না। পিছন ফিরে তাকালে মনে পড়ে, মনে পড়েটা তো নেই, পিছন ফিরে তাকালে মনে পড়ে মানিকদার সেই কলম বন্দিত্ব, যা অবিশ্বাস্য বলে মনে হয়। একজন কিশোরী মেয়েকে চিঠি লিখলেও তার উত্তরে কোনো অবহেলা ছিল না, বরং আন্তরিকতা ছিল, ঠিক আছে। আজ পিছন ফিরে তাকালে মনে পড়ে, মনে পড়ে না, আর পরে বানানটা ভুল, মানিকদার সেই কলম বন্ধুত্ব অবিশ্বাস্য বলে মনে হয়, যাটা হবে না, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, অবশ্যই তিনি খ্যাতনামা ছিলেন, খ্যাতনামার পরে একটা ব্যক্তিত্ব বা ব্যক্তি যোগ করবে,
আর অবশ্যই ছিলেন, অবশ্যইটা যোগ করার কোনো প্রয়োজন নেই, অতিরঞ্জিত হয়ে গেছে। তিনি সেই সময়টায় ভয়ঙ্কর ভাবে ব্যস্ত ছিলেন। আচ্ছা, টেরিবলি বিজি তুমি আক্ষরিক অনুবাদ করেছো ভয়ঙ্কর ভাবে ব্যস্ত, ভয়ঙ্কর ভাবে ব্যস্তটা হবে না, ভীষণ ব্যস্ত ছিলেন, করতে ভীষণ ব্যস্ত থাকতেন, অ্যাকচুয়ালি ছিলেন না, ভীষণ ব্যস্ত থাকতেন। তো ভয়ঙ্কর ভাবে ব্যস্তটা আমরা মুখের চলতি কথায় বলি, লেখার সময় ব্যবহার করা যাবে না, ঠিক আছে? কাছাকাছি জায়গায় যেতে পছন্দ করতেন, পছন্দ করতেন না, জায়গায় যেতেন, পছন্দ করতেন কোথাও লেখা নেই। যখনই সে সময় পেত, সে লিখেছো, আবার তুমি দিয়ে লিখেছো হবে না, পেত, দিত, ঠিক আছে, সবই তুমি দিয়ে লিখেছো। আচ্ছা, আনন্দ এবং উত্তেজনার সম্বন্ধে ভাবতে কেউই সক্ষম নয়। সক্ষম মানে হচ্ছে এবেল্ড, এবেল্ড মানে হচ্ছে শারীরিকভাবে সক্ষম বোঝায়। যখনই সক্ষম অক্ষম এই শব্দগুলো আসে তার মানে হচ্ছে শারীরিকভাবে কতটা পারছে বা শারীরিকভাবে পারছে না। তো সক্ষম শব্দটা এখানে ব্যবহার করা যাবে না। ভীষণ বানান ভুল হয়েছে, দীর্ঘী হবে। তিনি ছিলেন একান্তই আন্তরিক। একান্ত বলে কোনো শব্দ হয় না, একান্ত হতে পারে, কিন্তু একান্তই আন্তরিক বলেও শব্দ হয় না। তিনি ছিলেন ভীষণ আন্তরিক করতে পারো, বা তিনি ছিলেন আন্তরিক এরকমও করতে পারো, ঠিক আছে, বাকি ঠিক আছে। তিনি একটি কিশোরী মেয়ের কথা বলেছিলেন, কোথায় লেখা আছে কিশোরী মেয়ের কথা বলেছিলেন? তিনি তো বলেননি, কিশোরী তাকে চিঠি লিখেছিল, তিনি তার প্রত্যুত্তর দিয়েছিলেন। কিশোরী মেয়ের কথা বলেছিলেন এই জিনিসটা লেখা নেই, ঠিক আছে, বাকি ঠিক আছে। অলোকেশ বৈরাগী, কিশোরীর কাছে চিঠি লেখার সত্ত্বেও না, একজন অল্প বয়সী কিশোরীর কাছে চিঠি লেখা সত্ত্বেও, লেখার না, রটা হবে না, ঠিক আছে। এখানে প্যারাগ্রাফ করেছো, প্যারাগ্রাফ হবে না। আজকের দিনে তাকিয়ে, মানিকদা আজকের দিনে তাকিয়ে মানে কি, তুমি বলতে পারো আজকের দিনে বা আজকের দিনে দাঁড়িয়ে এরকম বলতে পারো, কিন্তু আজকের দিনে তাকিয়ে হয় না, ঠিক আছে। আর এখানে প্যারা হবে না। বর্তমানে ইমেল ও এসএমএস এর মাধ্যমে কথাবার্তা আদান প্রদান হলেও তৎকালীন সময় চিঠি বিনিময়ের আনন্দ উৎসাহ বিজড়িত ছিল, সেন্টেন্সটাই হয়নি। তুমি এইভাবে বলতে পারো, বর্তমানে ইমেল ও এসএমএস এর মাধ্যমে কথাবার্তা আদান প্রদান হয়, কিন্তু তৎকালীন সময়ের চিঠি বিনিময়, এখানে কি লেখা ছিল ইংলিশটা, will be able to think about the joy and excitement of receiving letter, কিন্তু তৎকালীন সময়ের চিঠি বিনিময়ের আনন্দের কোনো তুলনা হয় না, এরকম ভাবে লিখতে পারো, সেন্টেন্সটা হয়নি, ঠিক আছে। হিসাবেরটা তো বোধহয় আগে দেখলাম। জনার্দন হালদার, ব্যস্ত থাকতো, থাকতো হবে না। মাদ্রাজের কাছাকাছি জায়গায় যেত, এরকম মাদ্রাজের কাছাকাছি নয়, কাছাকাছি জায়গাগুলোর মধ্যে এই জায়গা ছিল, মাদ্রাজের কাছাকাছি নয়। 10 বছরের বালিকাকে উত্তর দিতেন কোথায় লেখা আছে ভাই, টিনেজ গার্ল লেখা আছে, কিশোরী লিখবে, ঠিক আছে, 10 বছরের বালিকা নয়। কৈশোরী মেয়ে নয়, এটা যা খাতা। অয়ন, কৈশোরী মেয়ে নয়, কিশোরী। তার উত্তরে কোনো অবহেলা বা তাড়াহুড়োর কোনো ছাপ ছিল না, কোনোটার দরকার নেই, ঠিক আছে। ইউএসএ ইংরাজিতে লিখেছো, লিখবে না। তানার উত্তরে, তানা তো ভূতকে বলা হয়, তার উত্তরে হবে, ঠিক আছে। তানা তো তুমি লিখতে গিয়ে হয়তো ইয়ে করেছো আর পরে চেক করে দেখোনি, তো তার উত্তরে হবে, তানা বলে কোনো শব্দ হয় না। আজ আমি পিছনে ফিরে তাকাই, মানিকদার সাথে কলমের বন্ধুত্ব অবাস্তব এবং অদ্ভুত বলে মনে হচ্ছিল। আজ আমি পিছনে ফিরে তাকাই, এখানে একটা যখন শব্দ মিসিং। যখন আমি পিছনে ফিরে তাকাই লিখতে পারো, কিন্তু আজ আমি পিছনে ফিরে তাকাই তারপরে বাকিটা হয় না, ঠিক আছে। আজকের দিনে ইমেল এসএমএস তুমি সেম জিনিস করেছো, ইংরেজিতে লিখেছো। নেক্সট, এটা যার খাতা একটু পরিষ্কার করে লিখবে, একটু বড় বড় মানে একটু ছড়িয়ে লিখবে ব্যাপারটা, ওয়ার্ডের সাথে ওয়ার্ডের, লাইনের সাথে লাইনের যেন গ্যাপ থাকে। ছিল, হবে না। কখনো সে প্যারিসে যাচ্ছে, সে কি তোমার বন্ধু নাকি? একদমই তুমি করে হবে না, যেগুলো দিয়েছে দেখবে সব দিচ্ছিল, পেতো, করতো, এইভাবে লিখেছিল। আচ্ছা, হচ্ছে ছিল বলে কোনো শব্দ আছে বলে আমার জানা নেই, হচ্ছিল, ঠিক আছে। এগুলো তোমাদের মানে একবার লিখে কোনো রকমে পাঠাতে হবে, তাই পাঠিয়ে দিচ্ছি, এই জিনিসটার ফল আর কিছুই না। একবার তোমরা দেখে নাও না যে আমরা কি লিখছি। বাড়িতে একটা লিখবে, সেটাকে ফ্রেশ করবে, তারপরে পাঠাবে। এরকম মানে দায়সারা ভাবে লিখে কোনো লাভ নেই, চাকরিটা পেতে হবে। এটা ভুল কিছু নেই, ঠিকই আছে, 50% নাম্বার, খারাপ কিছু নয়। এটা মোটামুটি ঠিক আছে, শেষ খাতা।
ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো প্রত্যেকের কি ভুল হয়েছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট যখন লিখবে চেষ্টা করো আর একটু ভালোভাবে লেখার। আচ্ছা, ঠিক আছে। তোমরা বলো, তোমাদের থেকে জিজ্ঞাসা করছি, তোমাদেরকে একটা বাংলা সারমর্ম হোমওয়ার্ক দেব, নাকি শুক্রবারে একসাথে বাংলা রিপোর্ট ইংরাজি রিপোর্ট দুটো করাবো? দুটো করার টাইম লেগে যাবে, তো নাকি শুধু ইংরাজি রিপোর্টটা করাবো, দেন সোমবারে বাংলা একটা রিপোর্ট করাবো, তারপর ফুল মক নেব? না না, দিন একটা। আচ্ছা আমি ম্যাম বলছিলাম, এক মাঝে মানে সপ্তাহে তো মাত্র দুটো করে ক্লাস হচ্ছে, আর একটা কি মাঝে কি নেওয়া যেতে পারে? না, এরপর তো মক চলবে, আচ্ছা আচ্ছা, তোমরা ঠিক 6টা আছে। করে উত্তর লিখবে, ঠিক আছে? এটা তো তোমাদের ধরো একটা একটা করে টপিক করাচ্ছি, টপিক গুলো তো শেষ হয়ে যাবে এই সোমবারে। তোমার নেক্সট সোমবারে বাংলা ইয়েটা শেষ হয়ে যাবে, রিপোর্টটা। মক দেবে এবং প্রত্যেকের উত্তরগুলো চেক করে দিয়ে যেরকম মডেল অ্যান্সার দেওয়া হয় সেরকম দিয়ে দেওয়া হবে। তারপর শুধু তোমাদের প্র্যাকটিস। কিন্তু বারবার বলছি, প্রত্যেকের নিয়মগুলো ভালো করে পড়বে, নিয়মের বাইরে কেউ এক লাইনও লিখবে না, ঠিক আছে? ওকে, আমি হোমওয়ার্কটা কালকে সকালে দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে কি বার? আজকে বুধবার, বৃহস্পতিবার, তোমরা শুক্রবারের মধ্যে দিয়ে দিও, ঠিক আছে? কালকে সকালের ঠিক মধ্যে আছে। দিয়ে দেবো আমি, তোমরা শুক্রবারের মধ্যে সারমর্মর হোমওয়ার্কটা দিয়ে দিও। নেক্সট আবার ফ্রাইডেতে 9:30টার সময় যেরকম হয় সেরকম রিপোর্ট হবে, ইংলিশ রিপোর্টটা, ঠিক আছে? ওকে, চলো, গুড নাইট। ফ্রাইডে দিদি ইংলিশের যে ট্রান্সলেশনটা ছিল ওটা কি ওই দিনই দেখাবেন? হুম হুম হুম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাভ এ নাইস ডে।